ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। শুধুমাত্র আমায় নিয়ে একটু তামাশা করবার জন্যই কি এমন একটা দৌড়ঝাঁপ লুকোচুরির আয়োজন করা হয়েছে? মিস জাবেরির মতো মেয়ের খোঁজ খবর রাখা একটু ভালো। যুগল ভাই মনু ভাই দুজনেরই যাকে বলে ভালো লেগেছিল। চেহারাটাও তো কাউন্টারের চেয়ে এখানে ভালো করে দেখা যাবে কি? হ্যাঁ, পুলিশ পুলিশ ডাকুন, ম্যানেজার ম্যানেজার। রোমান ছাড়া পরাশর কোনো কথা বলে না। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য থাকছে প্রেমেন্দ্র মিত্রর পরাশর বর্মা সিরিজের গল্প পরাশর এবার জহুরি। বিখ্যাত কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও চলচ্চিত্রকার প্রেমেন্দ্র মিত্র 1904 সালের 4 সেপ্টেম্বর বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন ও তার মৃত্যু হয় 1988 সালের 3 মে। একদিকে যেমন হানাবাড়ি, চুপি চুপি আসের মতো ছবি পরিচালনা করেছেন, অন্যদিকে তেমন সৃষ্টি করেছেন মামাবাবু, পরাশর বর্মা, মেজকর্তার মতো চরিত্র। আমরা তাকে বিশেষভাবে চিনি শ্রী ঘনশ্যাম দাস ওরফে ঘনাদার সৃষ্টিকর্তা রূপে। পরাশর বর্মা একাধারে কবি এবং গোয়েন্দা। এরকম গোয়েন্দা বাংলা সাহিত্যে আর বোধহয় নেই। এই গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত গোয়েন্দা পরাশর বর্মা সমগ্র প্রথম খণ্ডটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় এপ্রিল 1969 সালে। শুরু হচ্ছে পরাশর এবার জহুরি। বাবু, আসল বার্গার বাবু, সলিড গোল্ড, স্মাগল মাল, সস্তায় পাবেন। কত দেবে? 150। বাবু ভালো বই আছে, ছবিওয়ালা, নেবেন নাকি? না না, লাগবে না বাবু 50 দিচ্ছি পেনটা। আরে না না, অত দেব না। আরে নিয়ে নিন বাবু। আরে না রে বাবা, 5 টাকা দেব, দিতে হলে দাও, না তো ছাড়ো। শিকারের দেখা তো এখনো পেলাম না। তা কিছু বলবেন নাকি বাবু? আর হ্যাঁ, আর একটু উঠবেন না? আরে না না রে বাবা, ওই দামেই দেবে কিনা দেখো। চৌরঙ্গি মোড়, দুপুর 2 বাজে। সেই 12:30 থেকে ভাড়া করা গাড়িটাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখে চোখ কান যতদূর সম্ভব সজাগ রেখে অপেক্ষা করছিলাম। ওয়েটিং চার্জ দিলেও কোনো ট্যাক্সি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে রাজি হতো না, গোলমাল করত। গাড়িটাকে এসপ্ল্যানেডের মোড়ে প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখে নিজে দাঁড়িয়ে আছি পূব দিকে রাস্তার ওপারে মেট্রো সিনেমার দিকে মুখ করে। তবে ডাইনে বাঁয়ে সুরেন ব্যানার্জি রোড আর ধর্মতলা স্ট্রিটের মোড়ের দিকটাও একেবারে অবহেলা করিনি। কিন্তু এতক্ষণ ধরে এক জায়গাতেই ঘুরে ফিরে বেড়ানোটা অন্যের চোখে অস্বাভাবিক লাগতে পারে ভেবে অনেক রকম ফন্দি ফিকিরি করতে হয়েছে আমাকে। কখনো যেন রাস্তা পার হতে গিয়ে খানিক দাঁড়িয়ে ফিরে এসেছি, কখনো বা সস্তায় ফাউন্টেন পেন বিক্রেতার পাল্লায় পড়তে হয়েছে, আবার কখনো বা সময় কাটানোর জন্য তাদের কারোর সঙ্গে অহেতুক দরাদরিও করতে হয়েছে। তবে সামনের দিকে সতর্ক দৃষ্টি রাখতে কিন্তু ভুলে যাইনি। ফেরিওয়ালার চোখেও তা পড়েছিল। সে ভেবেছে স্মাগলড জিনিস কিনছি বলেই হয়তো পুলিশের ভয়ে আমি একটু বেশিই সাবধান হওয়ার চেষ্টা করছি। আর সেই ভয়টাকেই উস্কে দিতে পেনওয়ালা আমায় তাড়া দেয়। তাড়াতাড়ি করুন বাবু। হ্যাঁ, আরে 150 মাল 50-এ ছাড়ছি। আর কি চান আপনি? আরে তাড়াতাড়ি করুন একটু। এখন কোথা দিয়ে কে হানা দেবে তার ঠিক নেই। কেন? আরে বাবা, সাদা পোশাকে সব ঘুরছে, দেখলে চিনতেও পারবেন না। নিন স্যার, যা বলবার বলে ফেলুন। 50? না না, 5 টাকা দেব, দিতে হলে দাও, না তো থাক। ভদ্রলোকের কথার খেলাপ করবার সুযোগ ফেরিওয়ালা আর দিল না। 5 টাকাতেই পেনটা আমাকে দিতে রাজি হয়ে গেল। নিন তবে। পকেট থেকে কর করে একটা 5 টাকার নোট বের করে দিয়ে সেই রাংতা মোড়া অমূল্য স্মাগলড মালটি গ্রহণ করতেই হলো। তবে ঘড়ির ছোট কাঁটা দুটোর ঘর ছুলেও যে জন্য সেখানে ওই দিন গিয়েছিলাম তখনও তার কিছুই ঘটেনি। একটু অস্থির হয়ে মনে মনে ভাবলাম, সত্যিই কি লক্ষ্য রাখবার মতো কিছুই ঘটেনি, নাকি আমি অতটা সজাগ হয়ে পাহারা দিতে পারলাম না? তাহলে
এবার কি আমার রনে ক্ষান্ত দেওয়াই উচিত? দ্বিধাগ্রস্ত হয়ে এদিক ওদিক কিছুক্ষণ পায়চারি করতে লাগলাম। তারপর ঘড়ির বড় কাঁটাটা যখন 5 ছাড়িয়ে 10-এর দাগে গিয়ে পৌঁছলো, তখন সিদ্ধান্ত নিলাম যে আর মিথ্যে টহল দেওয়ার কোনো মানেই হয় না। দুনিয়াটা সত্যিই গোয়েন্দা গল্পের স্বর্গ নয় যে থেকে থেকে যেখানে সেখানে রোমাঞ্চের শিহরণ লাগাবার তোড়জোড় চলবে। তবে মুহূর্তের মধ্যে লক্ষ্য করলাম, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সে আমার ঠিক উল্টো দিকে ওপারে মেট্রো সিনেমার সামনেই দাঁড়িয়ে। সারা শরীরে যেন শিহরণের ঢেউ খেলে গেল আমার। ভাড়াটে গাড়ির ড্রাইভারকে আরও একটু দাঁড়াতে বলে রাস্তা পেরোতে গেলাম, কিন্তু বাস, লরি, মোটরের স্রোতের ভেতর দিয়ে ওপারে যাওয়া অসম্ভব। মুহূর্তের মধ্যে মনে হলো এত কষ্টের শিকার নিশ্চয়ই লক্ষ্যভ্রষ্ট হবে। দেখলাম সে মেট্রো সিনেমার ভেতরে টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছে। আমার শিকার একজন মহিলা, তবে সুন্দরী বলতে যা বোঝায় তেমনটা হয়তো নয়, কিন্তু 10 জনের ভিড়ে একেবারে হারিয়ে যাওয়ার মতোও নয়। পাতলা একহারা গরম, তার সাবলীল স্বচ্ছন্দ চলাফেরায় যেন যৌবনের অদৃশ্য বিদ্যুৎ তরঙ্গ ঠিকরে পড়ছে। এরই মধ্যে রাস্তা পার হয়ে ওপারে গিয়েই ঠিক সামনেই মেয়েটিকে পেয়েছি। মেয়েটি তখন কাউন্টার থেকে কাজ সেরে হাঁটতে শুরু করেছে। তবে যেতে যেতে বার দুয়েক থেমে একবার হঠাৎ পিছু ফিরে তাকালো। মুহূর্তের জন্য মনে হলো, এই রে, ধরা পড়ে গেলাম, কিছু সন্দেহ করছে নাকি? না না, সন্দেহ করলেও অবশ্য আমাকে ধরে ফেলা অসম্ভব। এই লম্বা ফুটপাথে ধর্মতলা থেকে সেই লিন্ডসে স্ট্রিট পর্যন্ত সারাক্ষণ দুমুখো যা জনস্রোত বইছে, এর মধ্যে কে একজন পিছু নিয়েছে তা সে কিছুতেই ধরতে পারবে না। তাছাড়া মেয়েটি তো আমাকে কোশমিনকালেও দেখেনি, আমাকে আইডেন্টিফাই বা করবে কি করে? যাকে দেখা যাক শেষ অবধি কি হয়। হঠাৎই দেখলাম মেয়েটি বাঁ দিকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। পা চালালাম। মেট্রো সিনেমা পার হয়ে একটা রেস্তোরাঁ, তারপর হোয়াইটওয়ে বিল্ডিংস আরম্ভ। ফুটপাথের বাঁ দিক ধরে সেই বিল্ডিংয়ের নিচের তলার সাহেবি খানদানি দোকানের বড় বড় কাঁচ দেওয়া শো উইন্ডো। দোকানের কাঁচের জানলার ওধারে আগে রকমারি সব পোশাক পরানো মেম সাহেবদের মূর্তি দাঁড় করানো থাকত সওদার জন্য। সেসব মূর্তি দেখতে একসময় ভিড় জমে যেত ফুটপাথে চলা লোকেদের। তবে এখনো ভিড় জমে কাচের শোকেসে মার্কিন মুলুকের সুন্দর ছবিওয়ালা ম্যাগাজিন দেখবার জন্য। লক্ষ্য করলাম মেয়েটি শো উইন্ডোগুলোই যেন অন্যমনস্কভাবে দেখতে দেখতে যাচ্ছিল। এবারেও হঠাৎ মেয়েটি আবারও বাঁদিকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। কিন্তু বাঁদিকে নিচের তলাতেই যেহেতু USIS এর অফিস এবং সেখানে সামনেই রিসেপশনিস্ট বসে থাকে, কাজেই সেখানে ঢোকাটা অসম্ভব। আর দোতলাতেও অনেকগুলো ব্যাংক থাকায় সেদিকেও চট করে যাবে না। তবে হঠাৎ মনে পড়ল দোতলার কোণের দিকে একটা কাঠের সিঁড়ি আছে সুরেন ব্যানার্জি স্ট্রিটে গিয়ে নামবার। একটা লিফটও আছে সেখানে। সেই পথ দিয়ে যদি মেয়েটি নেমে চলে যায়, মনে হতেই ওই দিকে ছুটলাম। ফুটপাথের ধারে ধারে ফাউন্টেন পেন, চশমার কাঁচ, ছেলেদের খেলনা, পাতি জামা, সোয়েটার থেকে সস্তা জাপানি দূরবীনের পসরা সাজিয়ে বসেছে ফোড়েরা। একটা সস্তা দূরবীন কেনার ছল করে সেইখানেই দাঁড়িয়ে দূরবীনে চোখ রাখলাম। তবে কেনার ভান বেশিক্ষণ করতে হলো না। দূরবীনে চোখ দিয়েই দেখলাম সিঁড়ির গেট দিয়ে মেয়েটি দক্ষিণ দিকে সুরেন ব্যানার্জি রোডে বার হয়ে গেল। মেয়েটির মুখটাও এবার স্পষ্ট দেখতে পেলাম। মুখটি ভারী সুন্দর, তবে সে সৌন্দর্যের মধ্যে লালিত্যের একটু যেন অভাব আছে, একটু যেন উগ্র কঠিন ধরনের। যদিও রূপ বিশ্লেষণের সময় তখন নয়। দূরবীনের ভেতর দিয়ে মেয়েটিকে একবার ফুটপাথ ধরে এগোতে দেখে তাড়াতাড়িতে দূরবীনটা হাতে করেই সেদিকে চলে যাচ্ছিলাম, কিন্তু পেছন থেকে ফেরিওয়ালার ডাক কানে এলো। আরে ও বাবু, মালটা মুফতে নিয়ে যাচ্ছেন যে? অপ্রস্তুত হয়ে থেমে লজ্জার মাথায় দূরবীনটা আর ফেরত দিতে পারলাম না। দাম চুকিয়ে সুরেন ব্যানার্জি রোডের দিকে ফিরে তাকাতেই যত দূর চাই
নাই, সে পথিক নাই। হতাশ হয়ে আবার নিজের গাড়ির দিকে ফিরে গাড়িতে উঠতে যাব, এমন সময় চমকে উঠে দেখি মেয়েটি আমার দিকেই, মানে সুরেন ব্যানার্জি রোডের দিকেই আসছে। এমন অযাচিত প্রাপ্তিতে মনটা খুশি হয়ে উঠল। মনে মনে ভাবলাম, উফ, দেখা যখন আবার পেয়েছি তখন প্রাণ থাকতে আর তোমাকে নজর ছাড়া করছি না সুন্দরী। ওদিকে গাড়ির দরজা খুলে দাঁড়িয়েও আমি গাড়িতে উঠছি না দেখে ড্রাইভার তাড়া দিল। কি বাবু, আপনি কি যাবেন না? হ্যাঁ, এই তো যাব, কিন্তু কি যেন একটা কাজ আছে। অন্য কোথাও যাবেন নাকি? সেটাই ভাবছি। গাড়িটার সামনে দাঁড়িয়ে এবার ড্রাইভারের সঙ্গে কথা বলবার ছলে মেয়েটির ওপর নজর রাখতে থাকলাম। পুলিশ পূর্ব পশ্চিমের যানবাহনের স্রোত বহমান রেখে হাত দেখিয়ে উত্তর দক্ষিণের যানবাহন চলাচল বন্ধ করে দিলেও মেয়েটি কিন্তু রাস্তা পার হতে গিয়ে হঠাৎ থেমে দাঁড়িয়ে পড়ল। তারপর কয়েক মুহূর্ত তীব্র দৃষ্টিতে আমার গাড়িটার দিকে তাকিয়ে একটা খালি ট্যাক্সি ডাকল। প্রায় হন্তদন্ত হয়ে রাস্তা পার হয়ে কর্পোরেশন বিল্ডিংয়ের দিকে গিয়ে ট্যাক্সিতে উঠে চলে গেল। আমার সন্দেহ হলো, মেয়েটি কি তাহলে টের পেয়ে গেছে যে কেউ তাকে অনুসরণ করছে? ড্রাইভারও মুহূর্তের মধ্যে ডান দিকে বাঁক নিয়ে গাড়িটা সোজা চালিয়ে দিল লিন্ডসে স্ট্রিটের দিকে। লিন্ডসে স্ট্রিটের ট্রাফিকে বাধা পেয়ে মেয়েটির ট্যাক্সিও তখন আটকে আছে। ইচ্ছে করলে অনায়াসে তখন তার একেবারেই কাছে ঘেঁষে গাড়িটা দাঁড় করানোই যেত, কিন্তু তা না করে ড্রাইভারকে বললাম পেছন থেকে গাড়িটাকে অনুসরণ করে আস্তে আস্তে চালাতে। ড্রাইভার অবশ্য নিজে থেকেই গাড়ির গতি ততক্ষণে কমিয়ে দিয়েছে। কখনো জ্যামে পড়ে, কখনো পিছু নিয়ে ট্যাক্সির পেছন পেছন তখন আমার গাড়ি ডাফরিন রোড থেকে ক্যাজুরিনা রোড হয়ে খিদিরপুর রোড ধরেছে। ট্যাক্সি নিয়ে উন্মাদের মতো এলোমেলো ছুটে চলেছে মেয়েটি। কিন্তু এই পাগলামির পেছনে যে রীতিমতো হুঁশিয়ারি প্ল্যান লুকোনো ছিল, কমিউনিট বাদেই সেটা বুঝতে পারলাম। রেস কোর্সের মেম্বারদের গেটের কাছে ট্যাক্সিটাকে ছেড়ে দিয়ে মেয়েটি এবার একটি প্রাইভেট মোটরে গিয়ে উঠে সোজা এসপ্ল্যানেডের দিকেই চলল। দুটো মোটা গাছের গুঁড়ির আড়ালে নিজের ভাড়া গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে পুরো ঘটনাটা আমি দেখলাম। তার মানে আগাগোড়া সবটাই হয়েছে প্ল্যান মাফিক। কেউ যদি তাকে অনুসরণ করে থাকে, সেটা ভেবেই খামখেয়ালির অভিনয় করে তার চোখে ধুলো দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এই মেয়েটির নতুন গাড়িটি এবার খিদিরপুর রোড থেকে রেড রোড, তারপর অকল্যান্ড রোড হয়ে স্ট্র্যান্ড রোড ধরে চলল হাওড়া স্টেশন। স্টেশনের বাইরের গেটেই গাড়িটা ছেড়ে দিয়ে টাইম টেবিলের ওপর একবার চোখ বুলিয়ে ভেতরের হল দিয়ে মেয়েটা এবার সোজা চলল একটা কোনো প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। অগত্যা বিনা দ্বিধাতে যত কাছাকাছি সম্ভব তার পেছনে লেগে রইলাম আমিও। হঠাৎ দেখলাম মেয়েটি তার হ্যান্ডব্যাগ খুলে কি যেন একটা বার করতে গিয়ে অসাবধানে তার ব্যাগ থেকেই ছোট একটা নোট বই ফেলে দিল। একবার ভাবলাম নোট বইটা তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে স্বাভাবিক সৌজন্যে ও শিভেলরিতে মেয়েটিকে সেটা দিয়ে আসি, কিন্তু পরক্ষণেই মনে হলো শিভেলরি দেখাতে যাচ্ছি কাকে? সৌজন্য আর যেখানেই চলুক, গোয়েন্দাগিরিতে অচল। নোট বইটা পকেটে রাখতে গিয়ে দেখি তার মধ্যে বড় একটা কাগজে লেখা, ধন্যবাদ, আর কষ্ট করতে হবে না, লীনাকে ছেড়ে দিয়ে এবার নিরামিষ ভোজনাগারে চলে এসো, আমি সেখানেই অপেক্ষা করে আছি। পরাশর মানে সেই 12:30 থেকে বেলা 3টে পর্যন্ত এই হয়রানির পর এরকম চিঠি পেলে মনের ভাবটা ঠিক কিরকম হয়? খুন জখমের বাসনা যদি নাও হয়, তবু এরকম বিশ্রী মোটা রসিকতা যে বন্ধুর সঙ্গে করতে পারে তার মুখদর্শন করতে যে ইচ্ছে হয় না, সে ব্যাপারে নিশ্চিত। সেই রকমই একটি প্রতিজ্ঞা মনে মনে করে চলেই যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম শুধু তখনকার মতো চলে গেলেই তো হবে না। পরাশরের সঙ্গে সব সম্বন্ধ ওইখানেই চিরকালের মতো শেষ করে দিয়ে তবে যাব।
শুধু বোকা বানিয়ে অপদস্থ করবার জন্য যে সমস্ত ব্যাপারটা সাজাতে পারে তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। মেট্রো সিনেমার বিপরীত দিকে রাস্তার ওধারে চোখ কান খাড়া রেখে অপেক্ষা করার নির্দেশ আমাকে পরাশরই দিয়েছিল। কার জন্য কেন অপেক্ষা করতে হবে তা কিছুই বলেনি, শুধু জানিয়েছিল, হ্যালো, বেলা 2টো নাগাদ একটি অবাঙালি চটকদার চেহারার মেয়েকে একলা মেট্রো সিনেমার কাছে ঘোরাফেরা করতে দেখলে তার পিছু নিও। কিছুতেই যেন তাকে চোখের আড়াল করো না। আরে মেয়েটিকে চিনবো কেমন করে? আরো অন্য মেয়েও তো থাকতে পারে। মেয়েটির শাড়ি পরার ধরনটা পার্সিদের মতো হতে পারে। ব্যাস এইটুকু? হ্যাঁ, এইটুকুতেই ঠিক চিনতে পারবে। দুপুরবেলা বেলা 2টো নাগাদ একজনের বেশি চটকদার চেহারার অবাঙালি মেয়ের একলা মেট্রোর সামনে ঘোরাফেরা করা দস্তুর মতো অস্বাভাবিক। তাই পাত্রী চিনতে তোমার অসুবিধা হবে না। অসুবিধে হয়নি সত্যি, কিন্তু শেষকালে এই রকম রসিকতার মানেটা কিছুতেই বোধগম্য হলো না। ভাবতে থাকলাম, কে এই অবাঙালি মেয়েটা? এর মানে কি? শুধুমাত্র আমায় নিয়ে একটু তামাশা করবার জন্যই কি এমন একটা দৌড়ঝাঁপ লুকোচুরির আয়োজন করা হয়েছে? তবে এসব প্রশ্নের উত্তর না পেলে মনে শান্তি পাবো না সারা জীবন, তাও জানতাম। এইসব নানান কথা ভাবতে ভাবতে খানিকটা অন্যমনস্কভাবেই স্টেশনের দক্ষিণ দিকে আমিষ আর নিরামিষ ভোজনাগারের সুইং ডোর ঠেলে ভেতরে ঢুকতেই পরাশরের গলা কানে এল। এই যে এদিকে, এই যে এই টেবিলে। ডাক অনুসরণ করে তাকিয়ে দেখি ম্যানেজারের কাউন্টারের ধারে একটি টেবিলে পরাশর বসে রয়েছে। তবে একা নয়, সঙ্গে আরও একজন। আরে এসো এসো। পরাশরের এই উৎসাহ ভরা ডাকে বুঝলাম আমার জন্যই সে অপেক্ষা করছিল। মেজাজটা আবার বিগড়ে যাচ্ছিল, কিন্তু কোনো মতে নিজেকে সামলে পরাশরের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। পরাশর আমার মুখের ভাবকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে একটা চেয়ার এগিয়ে দিয়ে সোৎসাহে বলে উঠল, মার্ভেলাস, একেবারে কামাল করেছো ভাই। তোমার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে তো? সিদ্ধ হয়েছে মানে একেবারে গোলে কাদা হয়ে গেছে। পুলিশের লোকের দৌড় যে কত তাই আমি ধরিয়ে দিতে চেয়েছিলাম। পুলিশের ধুরন্ধর চর যেখানে হার মেনেছে সেখানে অনায়াসে কাজ হাসিল করে তুমি আমার বড় মুখ করে বলা কথার মান রেখেছ। যা চেয়েছিলাম তাই প্রমাণ হয়েছে তোমার বাহাদুরিতে। কি বলেন মিস্টার যুগল ভাই? জরুর জরুর। যুগল ভাই প্রথম থেকেই পরাশরের পাশের একটি চেয়ারে বসেছিলেন। গোলগাল মোটাসোটা মানুষ, 10 আঙুলে 10খানা পাথরের আংটি, গলায় সরু চেন, কানে মাকড়ি আর সোনা বাঁধানো কয়েকটা দাঁত নিয়ে প্রথম দর্শনেই আমার মনে বেশ ছাপ ফেলে দিল। তার পোশাক আশাক দেখেই মনে হলো তার মতো মানুষের হাওড়া স্টেশনের এই শাকাহারী ভোজনালয়ে দেখা পাওয়াটা অবিশ্বাস্য। পরাশর বোধহয় সেইটে অনুভব করেই রেস্তোরাঁর বয়ের এগিয়ে দেওয়া ভাজা মৌরি আর কয়েকটা দাঁতন কাঠি ছড়ানো অ্যালুমিনিয়ামের ছোট ডিশটায় 2টো টাকা রেখে উঠে পড়ে বলল, আর তাহলে এখানে বসে থাকবার দরকার নেই। লীনা দেবী বোধহয় বিরক্ত হয়ে উঠলেন অপেক্ষা করে করে। চলুন আপনার বাড়িতেই যাব। বেশ, তাই চলুন। কিন্তু আপনি দাম দিলেন কেন? কপি তো আমি দিতে বললাম। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি ফরমাশ করেছেন। তবে এই দামটা আমি দিলাম ভবিষ্যতে আপনার ঘাড় ভালো করে ভাঙবার আশায়। 2 টাকার বিল আপনি কি দেবেন? 200 টাকার বিল না হলে আপনার কি আর মান থাকে? বহুত আচ্ছা। তবে 200 কেন, আমি 2000 টাকার পার্টি দেব। আপনি শুধু আমার এই ব্যাপারটা একটু ফয়সলা করে দিন। আরে বাবা, সেই চেষ্টাই তো করছি। চলো ভদ্র, গাড়িটা স্টেশনের বাইরে রাখা আছে। হ্যাঁ চলো। আপনি কিন্তু বাজি হেরে গেছেন যুগল ভাই। আপনি বলেছিলেন আগাগোড়া চোখে চোখ রাখা কারোর সাথে কুলোবে না, শিকার এক সময় হাত ফসকে যাবেই। মনে আছে তো? হ্যাঁ, বিলকুল মনে আছে। কিন্তু আমি ভাবছি একটা কথা। কি ভাবছেন আপনি? চলুন গাড়িতে বসে বলছি। তথাস্তু। স্টেশনের বাইরে বেরিয়ে সবাই মিলে গাড়ির দিকে এগোলাম। আমার মাথা তখন পুরো ঘুরছে। তবে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি খুঁজে পেতে বেশি অসুবিধে হলো না। বাইরে বেরোতেই পরিষ্কার বাংলায় নারী কণ্ঠের ডাক শুনতে পেলাম। কোথায় যাচ্ছেন মিস্টার ভদ্র? হ্যাঁ,
এই যে গাড়ি, আসুন। ডাক শুনে ডান দিকে ফিরে গাড়িতে যাকে দেখলাম তাকে দেখে তো পুরো তাজ্জব বনে গেলাম। লেফট হ্যান্ড ড্রাইভের হুইল ধরে বসে আছে সেই মহিলা যে আমাকে সকাল থেকে অর্ধেক কলকাতা প্রায় নাকে দড়ি দিয়ে দৌড় করিয়েছে। আর যে গাড়ির হুইল ধরে বসে আছে সেই ধরনের গাড়ি কলকাতার রাস্তায় কচ্ছিৎ কখনো চোখে পড়লে মুগ্ধ বিহ্বল ঈর্ষাতুর দৃষ্টিতে চেয়ে থাকতে হয়। বিদেশি এমবেসি কি কনসুলেটের হাত ফেরতা করে এসব গাড়ি যারা জোটান তারা সবাই স্বয়ং কুবের, আর নয়তো তাঁরই ওই মাস্তুত পিস্তুত ভাই। মেয়েটি ততক্ষণে ডান হাত বাড়িয়ে সামনের সিটের দরজাটা খুলে দিয়েছে। বেশ একটু বিভ্রান্তভাবে পেছন থেকে পরাশরের ঈষৎ ঠেলায় সামনের সিটে উঠে বসলাম। পরাশর তখন যুগল ভাইকে নিয়ে পেছনের সিটে বসেছে। আর সেই গাড়ির বিশাল দেহটা প্রায় নিঃশব্দে স্টার্ট নিয়ে হাওড়া স্টেশনের ট্রাফিকের জঙ্গলের ভেতর দিয়েও মসৃণ সর্পিল গতিতে দ্রুত এগিয়ে চলল। মেয়েটি শুধু ঝকমকে আধুনিক সুঠাম চেহারা সর্বস্ব তরুণী নয়, তার হাতে যন্ত্রের গাড়িটা যেন পোষ মানা জানোয়ার। গাড়ির গুণে তো বটেই, তবে তার চেয়ে বেশি চালাবার কসরতে হাওড়া ব্রিজ পেরিয়ে ডালহৌসি স্কোয়ার হয়ে এসপ্ল্যানেড ছুঁয়ে রেড রোডে যে কখন আমরা এসে পড়লাম তা টেরই পেলাম না। এবার গাড়িটার হুইলে একটা আলগা হাত মাত্র রেখে যেন তার নিজের ওপর ছেড়ে দিয়ে মেয়েটি আমার দিকে ফিরে একটু হাসল। এ হাসির জবাবে হাসিই প্রশস্ত, কিন্তু চট করে মুখে সেটা এলো না। মেয়েটি সেটা বুঝতে পেরে মধুর অনুরোধের ভঙ্গিতে বলল, আমার উপর রাগ করবেন না মিস্টার ভদ্র, আমি শুধু আপনার বন্ধুর হুকুম তামিল করেছি মাত্র। আর তাই করেই আমায় বাজিটা জিতিয়ে দিয়েছ। আপনাকেও ধন্যবাদ লীনা দেবী, তবে সবচেয়ে বেশি ধন্যবাদ আমার বন্ধু কৃত্তিবাসেরই পাওনা, কারণ বাহাদুরিটা তারই। আমি এখনো বলছি, মার্ভেলাস। তোমার উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে নিজে থেকে প্রসঙ্গটা তুলতে না চেয়ে এমনি একটা ছুতোর জন্যই অপেক্ষা করছিলে এতক্ষণ। আমি কিন্তু আর মেজাজ ঠান্ডা রাখতে পারছি না পরাশর। হেঁয়ালিটা কিন্তু ক্রমশই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবার দুপুর রোদে এক বেলা ধরে অর্ধেক কলকাতা শুধু একটা বাজি জেতবার জন্য তুমি বুনো হাঁসের পেছনে ছুটিয়ে আমাকে হয়রান করলে। এরকম রসিকতা কেন করলে আমি জানতে চাই। বলছো কি? বুনো হাঁস বলছো তুমি লীনা দেবীকে? আরে বলেছেন তো কি হয়েছে, সরস্বতী তো হাঁসে চড়েই আসেন। হ্যাঁ, সুন্দর সাদা হাঁস। হ্যাঁ মিস্টার বর্মা এসব বলে কথাটা চাপা দেওয়ার চেষ্টা করছেন। মিস্টার ভদ্র কিন্তু সত্যিই রাগ করতে পারেন, যা হয়রান ওকে করা হয়েছে। আমার প্রশ্নের জবাবটা কিন্তু আমি এখনো পাইনি। তোমার তর সইছে না জানি, ওদিকে পশরাও সাজানো, না ওটা শুধু ঘাটে লাগুক। হ্যাঁ, সবকিছু গুছিয়ে বলবো বলেই তো আপনাকে আমার গরিব বাড়িতে নিয়ে যাচ্ছি, শুধু পৌঁছতে দিন একটু। যুগল ভাইয়ের কথার পর এবার আমাকে ধৈর্য ধরে চুপ থাকতেই হলো। গাড়িটা তখন রেড রোড থেকে ক্যাজুরিনা রোড ধরেছে। ডাইনে খিদিরপুর রোডটার দিকে চেয়ে কিছুক্ষণ আগের ছোটাছুটির খেলাটা মনে পড়তেই বোধহয় মেয়েটি আমার দিকে তাকিয়ে একটু হাসল। ওই খিদিরপুর রোডে রেস কোর্সের ধারেই আপনাকে গুলিয়ে দিয়ে হারিয়ে দেব ভেবেছিলাম, কিন্তু পারলাম না। আপনি সত্যিই মিস্টার বর্মার উপযুক্ত বন্ধু। প্রশংসাটা ভালোই লাগলো আমার। মৃদু হেসে সমর্থনও জানালাম। গাড়িটা এবার ক্যাজুরিনা থেকে হসপিটাল রোড ধরে আচার্য জগদীশচন্দ্র বসু রোড পার হয়ে ভবানীপুর রোড ছেড়ে আদিগঙ্গার পোল পেরিয়ে আগেকার ছোটলাট ভবন মানে এখনকার ন্যাশনাল লাইব্রেরি প্রদক্ষিণ করে আলিপুর রোডে পড়ল। সেখান থেকে এক জায়গায় একটু বাঁক নিয়ে যে প্রকাণ্ড বাগানওয়ালা একেবারে আধুনিক হাল ফ্যাশনের জমকালো ফ্ল্যাট বাড়ির সামনে এসে থামল, তার খবর তো আমার মতো কলকাতার পুরনো বাসিন্দাদের কাছে খুব একটা এসে পৌঁছয়নি। তাছাড়া আমার মতো সামান্য একটা সাপ্তাহিকের সম্পাদকের যে জগতে ঘোরাফেরা করতে হয়, সেই জগৎ থেকে অনেক দূরে বড় লোকদের এইসব বিলাসবহুল স্থাপত্য কিছুদিন হলো গড়ে উঠতে শুরু করেছে। গাড়ি থেকে নেমে লিফটে উঠেই বুঝলাম এই বাড়ির বাইরের পরিবেশ যেমন আলাদা, ভেতরটাও তাই। কলকাতার মধ্যেই যেন খাস মার্কিন মুলুকে পৌঁছে গেলাম বলে মনে হলো। মেয়েটি লিফটে আমার পাশেই দাঁড়িয়েছিল,
তার গা থেকে দামি পারফিউমের গন্ধ সোজা এসে নাকে লাগছিল। সময় ও ভূমিকা অন্যরকম হলে বিদেশি সেন্টের গন্ধের সেই মাদকতা স্বীকার না করে পারতাম না। লিফট 7 তলায় গিয়ে থামতেই দরজা খুলে বেরিয়েই যুগল ভাই আমাদের নিয়ে গিয়ে তাঁর ফ্ল্যাটে বসালেন। সে ফ্ল্যাটের ঐশ্বর্য বিলাসের বর্ণনা দেওয়ার চেষ্টা না করাই ভালো। 7 তলার ওপর সেখানে বিরল ফুলের একটা বাগান, যেন কাছেরই হর্টিকালচারাল গার্ডেন থেকে তুলে আনা হয়েছে। আমরা গিয়ে বসলাম পূবের বারান্দায়। সুন্দর চেয়ারে বসার পর লক্ষ্য করলাম ধোপদুরস্ত উর্দি পরা একজন বেয়ারা সামনে এসে দাঁড়িয়েছে। যুগল ভাই জিজ্ঞেস করলেন, তো কি পানীয় নেবেন বলুন আপনারা? আমি এইমাত্র কফি খেয়ে আসছি, আমার আর কিছুই চাই না। তবে মিস্টার ভদ্র সুধা না গরল কিসে চুমুক দিতে চান ওকেই জিজ্ঞাসা করুন। আমি 1 কাপ কফি নেব শুধু, ব্যাস। পরাশর, আমার না এসব কথা বলার খেলা এখন আর ভাল লাগছে না। সমস্ত ব্যাপারটা এবার কেউ আমাকে খুলে বলবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। কি যুগল ভাই, আপনি বলবেন না আমি? তবে আমি আবার হাঁড়ির খবর তো সব এখনো পাইনি। আরে আপনিই বলে দিন না, আপনার যেখানে ভুল হবে লীনা দেবী বলে দেবে। না না থাক, তার চেয়ে বরং মিস লিনাই বলুন পুরোটা। আমি তো মিস্টার ভদ্রের মতোই বাইরের লোক, আমি আর কতটুকু জানি। তবু বাইরের লোক হিসেবে আপনার বলার দামই বেশি। যুগল ভাই নিজেই এই ব্যাপারের সঙ্গে জড়িত বলে হয়তো নিরপেক্ষভাবে বলতে পারবেন না, আর আমি বলতে গেলে হয়তো আমার মনের মধ্যে যে তোলপাড় চলছে সেসবও বেরিয়ে পড়ে বিবরণটা একেবারে একপেশে করে দেবে। আপনার বেলা সেসব ভয় নেই, সোজা সরল বিবরণ অন্তত পাবো, তাই আপনার বলাটাই ভালো। নিন, আরম্ভ করুন মিস লিনা। বুঝতেই পাচ্ছেন আমি কতটা উদ্গ্রীব হয়ে আছি। লিনাকেও বোধহয় আর সাধ্যে হতো না, কিন্তু তার আরম্ভ করা হলো না। হঠাৎ ফ্ল্যাটের ভেতর থেকে একজন বেরিয়ে এসে আমাদের টেবিলের ধারে দাঁড়িয়ে বললেন, দেবী আসর জমিয়েছ দেখছি তোমরা, হ্যাঁ? আমি তো তাই ভাবি, লীনা দেবী এমন অসময় তার ঘর ছেড়ে গেল কোথায়? হ্যাঁ, লোকটিকে বারান্দা দিয়ে আসার সময়ই আমি কিন্তু টলতে টলতে আসতে দেখেছিলাম। এখন কাছে এসে দাঁড়াবার পর তার জড়ানো স্বর আর নিঃশ্বাসের সুবাসেই তার অবস্থাটা যে এই বিকেলবেলাতেই তুরিও তার গোপন রইল না। এদিকে তাকে আসতে দেখার সঙ্গে সঙ্গে লীনার মুখে যেন একটা অস্বস্তি ও ভয়ের ছায়া ফুটে উঠেছিল, আর যুগল ভাইয়ের মুখে একটা তীব্র বিরক্তি। যুগল ভাই মুখের ভাবে না পারলেও গলার স্বরে তীব্র বিরক্তিটা দমন করে বললেন, আমরা এখন একটু দরকারি কথা বলছি। লীনাকে যদি তোমার দরকার থাকে তো একটু পরে ও তোমার কাছে যাচ্ছে। হ্যাঁ, একটু পরেই আমার ওখানে যাচ্ছে। বাবা বাবা বাবা, চমৎকার, চমৎকার। এতক্ষণ তোমাদের কাছে বসে লীনার সঙ্গ দেবে কেমন? হ্যাঁ, কেন? কেন 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 আমি তোমাদের দরকারি আলোচনায় থাকতে পারি না? জড়ানো অস্পষ্ট গলায় কথাগুলো বলতে বলতে সেই ভদ্রলোক পাশের অন্য টেবিল থেকে একটা কাউচ নিজেই টেনে এনে লীনার পাশে রেখে তার উপর বসতে গিয়ে প্রায় হুমড়ি খেয়ে পড়ে বললেন, তোমাদের দরকারি আলোচনাটা কি? শোনো শোনো, ওই জুয়েলারিগুলো চুরির ব্যাপারে তো, হ্যাঁ, তাতে আমারও যোগ দেওয়ার অধিকার আছে। হ্যাঁ, আলবাত আছে। আমিও ওই দোকানের অর্ধেক মালিক। কেন বলো বলো, মালিক নই? হ্যাঁ, কেউ তো তা বলেনি ভাইজি। মনু ভাই যুগল ভাইয়ের তুমি যে আধা মালিক আছো তা তো কারবারের নামেই বোঝা যায়। কারবারের মালিক হিসেবেই তো ওই দিন যা হলো তার তাড়াতাড়ি কিনারা যাতে হয় তা তোমারও তো দেখা দরকার। তুমি যদি সত্যি এই আলোচনায় থাকতে চাও তাহলে আমাদের আপত্তি কিছু থাকতে পারে না।
কিন্তু যদি তোমার মেজাজ এখন ঠিক না থাকে, তবে তুমি এখন তোমার ফ্ল্যাটে গিয়ে আরাম করো। যা আমাদের কথা হবে সব তোমাকে পরে জানাচ্ছি। কি কি বললে? কি বললে? তুমি কে? তুমি কি? তুমি কেন জানাবে? হ্যাঁ, তুমি কেন জানাবে? যা জানাবার লিনা জানাবে, কি তাই না ডার্লিং? আমি ওর মুখে শুনতে চাই কি বললো লিনা। লিনা আচ্ছা আচ্ছা, বেশ, ওই জানাবে। কথা দিলেন যুগল ভাই। তাতে লিনার মুখটা কিন্তু আরও যেন একটু ফ্যাকাশে হয়ে গেল মনে হলো। এই আশ্বাস পেয়েই মনু ভাই এবার উঠে পড়লেন। তবে উঠে পড়বার পর তার মুখে যেন একটা শয়তানি হাসির আভাস দেখা গেল। এক হাতে নিজের কেদারার পিঠটা ধরে যুগল ভাইয়ের দিকে ফিরে অন্য হাতের একটা আঙুল শাসাবার ভঙ্গিতে তুলে বললেন, এই যে শোনো শোনো, লুক অ্যাট মি। হ্যাঁ, বলছো যখন তখন আমি যাচ্ছি, ঠিক আছে? কিন্তু কেন আমার তাড়াতে চাইছো তা আমি বুঝি না বললে মনেও করো না, ওকে? কোথা থেকে যে এই টিকটিকি দুটোকে ধরে এনেছি কে জানে বাবা। ওদের সঙ্গে মাথা খাটিয়ে আমাকে জালে ফেলবার চেষ্টা করবে, এই তো? পারবে না। আমার চুলের ডগাটিও ছুঁতে পারবে না, বুঝলে? আমার পেঁচ ধরা এসব পুচকে গোয়েন্দাদের সাধ্য নয়। শার্লক হোমসকে ডাকতে হবে, শার্লক হোমস কি হারকিউল পোয়ারো, ডাকো ডাকো। হাসতে হাসতে টলতে টলতে তিনি লিফটের দিকে চলে গেলেন। তবে যাবার সময় তার দিকে আপনা থেকেই চোখ পড়ায় একটা ব্যাপারে একটু খটকা লাগলো আমার। টলতে টলতে প্রায় ফ্ল্যাটের ভেতর পর্যন্ত গিয়ে হঠাৎ যেন মনে হলো মনু ভাই নিজেকে বেশ সামলে নিয়ে সোজা হয়ে লিফটের প্যাসেজের দিকে হেঁটে চলে গেলেন। সে কি আমারই দেখার ভুল ছিল, নাকি মনু ভাইয়ের মাতলামিটাই একটা মিথ্যে অভিনয় ছিল, সেটা ঠিক বুঝতে পারলাম না। তবে মনু ভাই চলে যাওয়ার পরও লিনার বেশ খানিকক্ষণ সময় লাগলো নিজেকে সহজ স্বচ্ছন্দ করতে। কিন্তু কাহিনীটা অবশ্য সে একরকম গুছিয়েই বলল। সত্যি কথা বলতে কলকাতা শহরে মনুভাই যুগলভাই জুয়েলার্সের মতো এত আধুনিক জমকালো জুয়েলারির দোকান কিন্তু আর নেই। ভারতবর্ষের ধনীরা তো বটেই, বিদেশের সব জায়গার পয়সাওয়ালা ট্যুরিস্টরাও জুয়েলারিতে শখ থাক বা না থাক, শুধু ভারতের প্রাচীন ও আধুনিক দু ধরনেরই অলংকার শিল্পের নমুনা দেখবার জন্যেও এখানে কিন্তু অনেকেই ঘুরে যান। তবে এই দোকান কিন্তু কলকাতায় বেশি দিন হয়নি মিস্টার ভদ্র। কলকাতার এই খানদানি বাণিজ্যের পাড়ায় মাত্র 2 বছর হলো দোকানটা বসানো হয়েছে। তবে দোকানটা অবশ্য মাত্র 2 বছরের নয়, বহুকালের পুরনো। বোম্বাই থেকে কলকাতায় এই কারবার তুলে এনে একটা সাধারণ এলাকায় প্রায় 30 বছর ধরে দোকানটা চালিয়েছেন পিতাজি। বছর 5 আগে পিতাজির মৃত্যুর পর আমরা 2 ভাই এই কারবার দেখতে থাকি। আমাদের হাতেই এই কারবার দেখতে দেখতে ফুলে ফেঁপে ওঠে। তখন আমরা সেই মহল্লা থেকে দোকান তুলে এনে এখানকার ঠিকানায় সাজানো ঝলমলে দোকান বানাই। এই সময়কার দেশ বিদেশের দোকানের সঙ্গে পাল্লা দিতে হবে তো। তাই রূপকথার মণিমুক্তর মহলের মতো সাজানো ঝলমলে দোকান ঘর বসানো হয়। অবশ্য দোকান ঘর বললে অপমান করা হয়, হল বলাই উচিত। এই সবই আপনাদের দয়া আছে। কিন্তু আমাকে আজ এরম ভাবে ঘোরানোর কারণটা কি? হ্যাঁ, এবার সবটা জানতে পারবে ভদ্র। আর তোমাকে ধাঁধায় রাখবো না। ব্যাপারটা হচ্ছে, এনাদের দোকানে মাত্র 7 দিন আগে আশ্চর্য এক চুরি হয়ে গেছে। আশ্চর্য অনেকগুলো কারণে। প্রথমত, দোকানের সিকিউরিটি খুব টাইট। দরজায় 2 জন বন্দুকধারী গার্ড সারাক্ষণ খাড়া থাকে। সে পাহারা না হয় লুটপাটের চেষ্টার বিরুদ্ধে, ছিঁচকে চালাকির চুরি ঠেকাবার উপযুক্ত ব্যবস্থাও আছে, আর সেটা বেশ ইন্টারেস্টিং।
কাউন্টারে কাউন্টারে যারা খদ্দেরদের তুষ্ট করবার জন্য খাড়া থাকে তারা তো সজাগ থাকেই, তার উপর সাদা পোশাকে জনতিনেক মেয়ে পুরুষ, কেউ নিজেই খরিদ্দার, কেউ দোকানের ব্যবসার সূত্রে আসা বাইরের লোক হিসেবে ঘোরাফেরা করে সকলের উপর নজর রাখে। বাবা, এত টাইট পাহারা! তা সত্ত্বেও দিন 7 আগে একটা অত্যন্ত বড় রকমের চুরি সকলের চোখের ওপর দিয়েই হয়ে গেছে বলা যায়। চুরির ফিকিরটা অবশ্য খুব নতুন কিছু নয়, আগেও এভাবে চুরি হয়েছে। দিনের বেলা দুপুর 12টা নাগাদ একটি বিরাট গাড়ি দোকানের দরজার সামনে রাস্তায় থেমেছিল। দোকানের ভেতর থেকে 2-1 কর্মচারীর চোখে তা পড়েওছে। তারপরেই তরুণী আধুনিকা অত্যন্ত ফ্যাশনেবল পোশাকের একটি মহিলা সঙ্গে একজন উর্দি পরা বেয়ারাকে নিয়ে দোকানের হলে ঢুকেছেন। বেয়ারার হাতে একটি মাঝারি আকারের কারুকাজ করা কাঠের বাক্স ছিল। তরুণী মহিলা এদিক ওদিক চেয়ে রিসেপশনের কাউন্টারে পুরনো দিনের অভিজাত গয়নার সেকশনের খোঁজ করেন। ও, ওরকম গয়নার আলাদা কাউন্টার হয় বুঝি? অনেক দোকানেই থাকে, তবে এই দোকানে ওরকম গয়নার একেবারে আলাদা কোনো কাউন্টার নেই। অত্যন্ত দামি জুয়েলারি সেকশনেরই সেটা একটা অংশ। তরুণী মহিলা এবার সেই কাউন্টারে গিয়ে দাঁড়াবার পর তার উর্দি পরা অনুচর এতক্ষণ যে বাক্সটা তার সঙ্গে বয়ে নিয়ে ঘুরছিল সেটি কাউন্টারের ওপর রাখে। হ্যাঁ, একদম একদম। তারপর ওই মহিলা একটু বাঁকা হিন্দিতে বলে গাড়িতে গিয়ে অপেক্ষা করতে। লীনা, তুমি বলো এরপর। বেয়ারা গাড়িতে চলে যায়। তারপর মহিলা তার দামি হ্যান্ডব্যাগ থেকে একটা চিঠি বার করে কাউন্টারের কর্মচারীর হাতে দেন। চিঠিটা বোম্বাইয়ের এক অত্যন্ত নামকরা জুয়েলারি ব্যবসায়ীর। সে কোম্পানির সঙ্গে মনুজি ও যুগলজি দুজনেরই ভালো রকম পরিচয় ও লেনদেন আছে। চিঠিতে তরুণী মহিলার পরিচয়ও দেওয়া ছিল। তরুণীর নাম মিস জাভেরি, বোম্বাইয়ের এক বিশিষ্ট ধনীর মেয়ে। সঙ্গে আরও লেখা ছিল যে দেশ বিদেশের সঙ্গে তার বাবার আমদানি রপ্তানির ব্যবসা আছে। মেয়েটির মা ফরাসি মহিলা বলে কিছুকাল বাদে প্যারিসে পৃথিবীর শ্রেষ্ঠ জুয়েলার্সদের যে প্রদর্শনী হচ্ছে সেখানে ভারত ও দূরপ্রাচ্যের প্রাচীন ও আধুনিক বেশ কিছু জুয়েলারি নিয়ে যেতে চান, যেগুলো খুব বিরল, সহজে দেখা যায় না। নিজেদের নামে একটি স্টল নিয়ে দেখাবার ও সেরকম দাম পেলে বিক্রি করবার জন্যে। মিস জাভেরি বোম্বাই থেকে আহমেদাবাদ দিল্লি হয়ে তাই কলকাতায় যাচ্ছে। মিস জাভেরি যা চায় সে বিষয়ে মনুভাই যুগল ভাইয়ের কাছে পুরোপুরি সাহায্য সে পাবে, এই বিশ্বাসেই বোম্বাইয়ের বিখ্যাত জুয়েলার্স এই পরিচয়পত্র দিয়েছেন। এই চিঠি পড়বার পর দোকানে মিস জাভেরির খাতির যে বেড়ে গিয়েছিল তা বলাই বাহুল্য। আচ্ছা যুগল ভাই, আপনি বোম্বাইয়ের সেই দোকানে ফোন করে কনফার্ম করেননি? না, মানে ট্রাঙ্ক কল বুক করা হয়েছিল। কিন্তু সেখানে কথা হওয়ার আগেই মিস জাভেরির চেহারা, পোশাক আপনা থেকেই মুগ্ধতা ও সমীহ জাগাবার জন্য যথেষ্ট। আর তার উপর তার মাথার সোনালি চুল, মুখের গড়ন ও প্রসাধনে ইউরোপীয় রক্তের একটু মিশেল অনুমান করা দোকানের কারোর পক্ষেই খুব একটা কঠিন কিছু ছিল না। মিস জাভেরি ভারতীয় শাড়ি পরে থাকলেও তা পরার ধরনে ও তার সঙ্গে ব্লাউজের কাপড় ও কাটছাঁটের বৈশিষ্ট্যে অত্যন্ত আধুনিক বিদেশি ছোঁয়া লাগা রুচির প্রভাবও গোড়াতেই সকলের চোখে পড়েছিল। তার গলার স্বর আর উচ্চারণের ভঙ্গিও এই ধারণাকেই আরও পাকাপোক্ত করেছে। কাউন্টারের কর্মচারী মিস জাভেরিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবে ভালো ব্যাপার এই যে দুই ভাই সেদিন অপ্রত্যাশিতভাবে সেই সময়টিতেই দোকানে উপস্থিত ছিলেন। যুগলজি অবশ্য রোজই দোকানে সেই সময় হাজিরা দেন, কিন্তু মনুজির দেখা দোকানে সচরাচর পাওয়া না গেলেও সেই দিনটিতে আশ্চর্যভাবে মনুজি কি খেয়ালে কে জানে সেই সময়ই দোকানে এসেছিলেন। তারপর কাউন্টার ঘেরা শোরুমের পেছনেই দুই ভাইয়ের ভেতরের অফিস ঘর। দামি জুয়েলারির কাউন্টারের কর্মচারী মিস জাভেরিকে একটু অপেক্ষা করতে অনুরোধ করে ভেতরের অফিস ঘরে গিয়ে খবরটা জানিয়ে মিস জাভেরির আনা চিঠিটা দেখালেন। চিঠিটা প্রথমে পড়েছেন যুগল ভাই। হ্যাঁ, চিঠিটা প্রথমে আমিই পড়েছিলাম, তবে আমার পড়া হতে না হতেই ভাইজি আমার হাত থেকে প্রায় চিঠিটা ছিনিয়ে নিয়ে সেটা পড়ে ফেলে উৎসাহ ভরে ক্যাবাত ক্যাবাত বলে চিৎকার করে উঠেছিলেন। আমি তো কাউন্টারে গিয়ে মেয়েটির সঙ্গে দেখা করবার জন্য উঠেও দাঁড়িয়েছিলাম, কিন্তু মনু ভাই ওনাকে বাধা দিয়ে মিস জাভেরিকে অফিসে ডাকতে বললেন।
আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? এত বড় শাঁসালো খদ্দের, আরে এখানে অফিসে ডাকো। নাম মিস জাভেরি শুনছি, চেহারাটাও তো কাউন্টারের চেয়ে এখানে ভালো করে দেখা যাবে কি? হ্যাঁ ঠিক হে ভাইজি। যুগল ভাই আর প্রতিবাদ না করে মিস জাভেরিকে ভেতরেই আনতে বলেছিলেন। এরপর মিস জাভেরিকে ভেতরে নিয়ে এসেছিল কাউন্টারের কর্মচারী। চেহারা, পোশাক, চালচলন সব দেখে যুগল ভাই মনু ভাই দুজনেরই যাকে বলে ভালো লেগেছিল। বোম্বাইয়ের যে জুয়েলার্স কোম্পানি মিস জাভেরিকে পরিচয়পত্র দিয়েছিল তাদের সঙ্গে কিভাবে কতদিনের যোগাযোগ সেটা যুগল ভাই একটু জানতে চেয়েছিলেন, কিন্তু মনু ভাই হাসি ঠাট্টায় সেই প্রসঙ্গ থামিয়ে দিয়েছিলেন। আরে বোম্বাইয়ের কথা কলকাতায় কেন? সে পুরনো সম্পর্ক ভুলে যান, নতুন সম্পর্ক এখন পাতানো হচ্ছে, বুঝলেন? কি বলেন মিস জাভেরি? মিস জাভেরি অবশ্য মনু ভাইয়ের কথার কোনো জবাব না দিয়ে সরাসরি কাজের কথায় নেমেছিল। ভেতরে আসবার সময় সঙ্গের বাক্সটা সে নিজেই বয়ে এনেছিল। কাউন্টারের কর্মচারী চাইলেও তাকে বইতে দেননি। ঘরে এসে বসবার পর নিজের সামনে টেবিলের ওপরই সেই বাহারি বাক্সটা রেখে তার ডালা খুলে একটা অত্যন্ত বিরল প্রাচীন যুগের অলংকার সে বের করে। কেমন দেখতে ছিল গয়নাটা শোনো একবার। বলুন লীনা দেবী। হ্যাঁ, মণিরত্ন বসানো সে অলংকার সত্যিই অপরূপ ছিল। মিস জাভেরি তার ঈষৎ বিকৃত উচ্চারণের নাম বলেছিল ভদ্রিকা। তবে যাই হোক, মিস জাভেরির ডালা খোলা বাক্সে ওই রকম দেখতে আরও কয়েকটা অলংকার ওপর থেকেই সেদিন দেখেছিলেন মনু ভাই ও যুগল ভাই। সেই সঙ্গে দেখেছিলেন কিছু চুনি পান্না হিরে গোছের পাথর, যা অত্যন্ত দামি বলেই মনে হয়েছিল তাদের। এরপর ভদ্রিকা নামের অলংকারটি একটু ভালো করে দেখবার জন্য যুগল ভাই হাত বাড়িয়েছিলেন। হ্যাঁ, কিন্তু দেখতে পাইনি। তার আগেই ভাইজি সেটা নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে জিজ্ঞাসা করেছিলেন। আরে বাস, এরকম প্রাচীন অলংকার আপনি কোথায় পেলেন মিস জাভেরি? মিস জাভেরি তাতে জানিয়েছিলেন যে দিল্লির এক 5 পুরুষের বনেদি জহুরির কাছেই সে এই জিনিস পেয়েছে। বাক্স থেকে আরও একটি অলংকার বার করে দেখিয়ে তারপর সে বলেছিল যে ভদ্রিকার মতো অত প্রাচীন হোক বা না হোক ক্ষতি নেই, তবে ওই রকমই ভারতীয় অলংকার শিল্পের বৈশিষ্ট্য আছে এমন অলংকার সে চায়। প্যারিসের প্রদর্শনীতে সেই ধরনের জিনিসের খুব কদর হবে। এরপর মিস জাভেরি যে গয়নাটি বের করেছিল সেটি পরীক্ষা করবার সুযোগ যুগল ভাই পেয়েছিলেন। দামি পাথর বসানো একটি চূড়, বারাণসীর স্বর্ণশিল্পের উঁচু দরের কাজ। যুগল ভাই সেই কাজের তারিফও করেছিলেন, আর তারপর মিস জাভেরির অনুরোধ রাখতে তাদের নিজেদের ওই ধরনের অলংকারের সংগ্রহ নিয়ে আসতে বলেছিলেন এই বিভাগের কর্মচারীকে। কর্মচারী 2টি বাক্সে সেই সংগ্রহ টেবিলের উপর এনে রেখে যাবার পর মিস জাভেরি তার 1-2টি অলংকার তুলে নিয়ে পরীক্ষা করেছিল। পরীক্ষায় খুশি হয়ে একটি গলার হার সে নিজের বুকের উপর রেখে তার কারুকার্যটা ভালো করে লক্ষ্য করবার জন্য সেই ঘরের একধারে আয়নার কাছে যাবার জন্য বোধহয় উঠে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় তার হাত থেকে ফসকে হাতটা পড়ে যায় নিচের মেঝের ওপর। তারপর মেঝে মোটা কার্পেট পাতা, হাতটা সুতরাং নরম কার্পেটের ওপর হালকাভাবেই পড়ে। সেটা তখনই মেঝে থেকে তুলেও দিয়েছেন মনু ভাই, কিন্তু যুগল ভাই সেটা হাতে নিয়ে পরীক্ষা করে একটু অস্থির হয়েছিলেন। পুরনো গয়না, তার থেকে একরত্তি একটা পান্না পড়ে গিয়েছিল। সেটা না পেলে হাতটার খুঁত হয়ে যাবে। মিস জাভেরি অত্যন্ত অপ্রস্তুত, লজ্জিত হয়ে মেঝে কার্পেটের উপর পাথরটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার সাহায্যে যুগল ভাই মনু ভাইও লেগেছেন। মনু ভাইয়ের চেষ্টা একটু বেশি আন্তরিক বলেই ব্যাকুলতা একটু বেশি, তাই তিনি সবার আগে পান্নাটা খুঁজে পেয়েছিলেন মিস জাভেরির শাড়ির ভাঁজের মধ্যে। পাথরটা খুঁজে পেতে মিনিট খানেকও সময় লাগেনি। মিস জাভেরি তার অসাবধানতার জন্য বারবার মাপ চায়। তারপর মিস জাভেরি এরপর যে কটি গয়না তার পছন্দ সেগুলো দেখিয়ে
মোটমাট সেগুলোর একটা দাম জেনে নিয়ে সন্তুষ্ট হয়ে সেই দিনই বিকেলে এসে গয়নাগুলো নিয়ে যাবেন এই বলে বাক্সটা হাতে নিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, কেউ তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যায়নি? না, ভাইজি সেদিন সকাল থেকেই মদের নেশায় চুর হয়ে থাকায় বোধহয় নিজের পায়ের ব্যালেন্সের ওপর তার খুব বিশ্বাস ছিল না। তাছাড়া দোকানে সবার চোখে ব্যাপারটা ভালো দেখাবে না বলেও হয়তো মিস জাভেরিকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেননি। ওদিকে মিস জাভেরি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যুগল ভাই দোকানের ও অফিসের ইন্টারকম ফোনে মেয়েটির গাড়ির নম্বরটা আর গাড়িটা কোথায় যাচ্ছে সেটা দেখে আসবার নির্দেশ দিচ্ছিলেন দোকানের প্রধান গুপ্ত প্রহরীকে। তিনি মিস্টার ঘোষাল। হ্যাঁ ঘোষাল বাবু, ভালো করে দেখে আসবে, আর কোন দিকে যাচ্ছে সেটাও দেখে আসবে। হ্যাঁ, জলদি। আরে কাকে কি বলছো বলো তো করতে? হ্যাঁ তুমি যাও, গাড়ির নাম্বারটা আমি। আরে ফোনটা রাখো, তুমি রাখো। আরে এই একেবারে গলা কাটার দাম হাঁকলে যে। হ্যাঁ, আরে কি হলো? আমার কথাটা শুনছো না যে? আরে আমি কি বলছি শুনতে কি পাচ্ছ? আরে হ্যাঁ পেয়েছি। গলা কাটার বদলে জলের দামে দিতে চাইলেও ওই মিস জাভেরি আর আস্ত মনে করছো? এসব খদ্দেরদের আমি ভালো করে চিনি, শুধু চাল দেখিয়ে বেড়ানো। তুমি নেহাত মেয়ে শুনলেই গলে যাও, তাই নইলে আমি এ ঘরে ওকে খাতির করে এনে বসাতাম ভাবছো? আচ্ছা, কিন্তু তুমি ওর পেছনে গোয়েন্দা লাগালে কেন? আহা, গোয়েন্দা লাগাইনি, তোমার ভাবনার কিছু নেই। শুধু গাড়ির নম্বরটা আর কোন দিকে যায় একটু দেখে আসতে বলেছি। মিস জাভেরির মতো মেয়ের খোঁজ খবর রাখা একটু ভালো, পরে তোমারই কাজে লাগতে পারে। মিস জাভেরি চলে যাবার সঙ্গে সঙ্গেই মনুভাই অফিস ঘরের আলমারি থেকে বোতল গেলাস বার করে মৌতাজ শুরু করে দিয়েছিলেন। অফিসে তিনি নিজের খেয়াল খুশি মতো এলেও তার জন্য এসব সব সময় মজুদ থাকে। তবে যুগল ভাইয়ের সেই লোক মিস্টার ঘোষাল কিন্তু কোনো খোঁজ খবরই আনতে পারেননি। মিস্টার ঘোষাল গোয়েন্দা হিসেবে কাঁচা আনাড়ি তো ননই, বরং রীতিমতো অভিজ্ঞ পাকা লোক। আসলে পুলিশের কাছ থেকেই তাকে পাওয়া। পুলিশ বিভাগে চাকরি করতেন তিনি। কলকাতা থেকে বদলি হতে চান না বলে মিস্টার ঘোষাল নিজেই সসম্মানে চাকরি ছেড়ে মনুভাই যুগল ভাইয়ের বিজ্ঞাপনে সাড়া দিয়ে এই কাজের জন্য মনোনীত হয়েছেন। তারপর মিস্টার ঘোষাল যুগল ভাইয়ের নির্দেশ পেয়ে গাড়ির নম্বর ও কোন দিকে তা যায় জেনে আসবার জন্য মিস জাভেরিকে অনুসরণ করেছিলেন। কিন্তু বাইরে বেরিয়ে তিনি দস্তুর মতো ফাঁপড়ে পড়ে গেলেন। যদিও ব্যাপারটা বেশ সহজই ছিল। মেয়েটা দোকান থেকে বেরিয়ে তার গাড়িতে গিয়ে উঠলে মিস্টার ঘোষাল গাড়িটার মডেল, রং ও নাম্বার নিয়ে কোন দিকে সেটা যায় তা দেখে এসে যুগল ভাইকে জানাবেন, এইটুকুই কথা ছিল। হ্যাঁ তাই তো। তাহলে এই সোজা ব্যাপারটাই অত্যন্ত জটিল হয়ে গিয়েছিল মাত্র একটি কারণে। তাদের দোকানের কাছেই যে ছোট একটা পার্কিং লট আছে, সেখানে মেয়েটি যে গাড়িতে এসেছিল বলে জানেন তার কোনো চিহ্নই পাননি মিস্টার ঘোষাল। মেয়েটি সেদিকে নাকি যায়ওনি। মানে? হাতের বাক্সটা নিয়ে মনুভাই যুগল ভাইয়ের দোকান থেকে বেরিয়ে সে পাশের ফুটপাত দিয়ে খানিকটা দ্রুত পায়ে হেঁটে গিয়ে রাস্তার একটা গলিতে চট করে ঢুকে গেছে। দোটানায় পড়ে মিস্টার ঘোষালের অবস্থা তখন শোচনীয়। মেয়েটির এই অদ্ভুত আচরণের পর তার উপর নজর রাখাই উচিত বলে মনে হয়েছিল তার। কিন্তু তা করতে গেলে মেয়েটি যে কোনো গাড়িতে না উঠে হেঁটেই চলে গেছে, এই অদ্ভুত খবরটা যুগল ভাইকে তখনই জানানো যায় না। আর যুগল ভাই সে খবর না পেয়ে ঘোষালের দেরি দেখে রাগ করতেও পারেন। তবু যুগল ভাইয়ের রাগের ঝক্কি নিয়ে মেয়েটিকে অনুসরণ করবেন বলেই স্থির করেছিলেন ঘোষালবাবু। পা চালিয়ে গলিতে ঢুকে মেয়েটির দেখাও তিনি পেয়েছিলেন, কিন্তু গলির অন্য মুখ দিয়ে আরেকটি বড় রাস্তায় পড়ে সে ততক্ষণে চট করে বাঁ দিকে ঘুরে গেছে। ঘোষালকে ছুটে গিয়ে তার কাছাকাছি থাকবার চেষ্টা করতে হয়েছে এইবার। মেয়েটির ব্যবহার তখন তার রীতিমতো সন্দেহজনক বলে মনে হয়েছিল। অত বড় গাড়ি থেকে নেমে ওরকম চেহারা পোশাকে সঙ্গে উর্দি পরা বেয়ারা নিয়ে যে মেয়ে দোকানে ঢোকে, সে হঠাৎ নিজেই একটা বাক্স বয়ে এ রাস্তায় সে রাস্তায় হেঁটে ছোটাছুটি করছে কেন? আর শুধু কি হেঁটে ছোটাছুটি, মেয়েটি হঠাৎ এক জায়গায় এসে একটা ট্যাক্সি পেয়ে তাতে উঠে বসে। কি ভাগ্যি ঘোষাল ট্যাক্সির নাম্বারটা দেখে নেবার মতো কাছাকাছি ছিলেন,
আর একটা ট্যাক্সি পেতে তার দেরি হলেও শেষ পর্যন্ত পরপর দুটো ট্রাফিক সিগন্যালের কল্যাণে দূর থেকে হলেও ট্যাক্সিটার উপর নজর তিনি রাখতে পেরেছিলেন। কিন্তু ঘোষালের উপর ভাগ্যের অনুগ্রহ ওইখান অবধি, কারণ মেয়েটি এরপর সুযোগ বুঝে লাল আলোয় থেমে থাকা গাড়ির ভেতর থেকে নেমে রাস্তার ফুটপাথে উঠে গিয়েছিল। এরপর ঘোষালকে কিছুক্ষণ শহরের এ কোণ থেকে ও কোণ চরকি পাক খাইয়ে নাকের জলে চোখের জলে করে মেয়েটি এক সময় তাকে বুড়ো আঙুল দেখিয়ে বেপাত্তা হয়ে গেছে। দিশাহারা হয়ে ঘোষাল কাছাকাছি যে পাবলিক ফোন বুথ পেয়েছেন সেখান থেকেই যুগল ভাইকে ফোন করেছেন দোকানে। দোকানে মনু ভাই, যুগল ভাই, দুই ভাই তখনও ছিলেন। ঘোষালের ফোন পেয়ে যুগল ভাই অবাক হয়ে গিয়েছেন, আর ইতিমধ্যেই ঘোষালের খোঁজে তিনি আরেকজনকে পাঠিয়েছিলেন। সে ফিরে এসে জানিয়েছিল যে ঘোষালকে বাইরে সে দেখতেই পায়নি। এই খবরে বেশ চোটেই ছিলেন যুগল ভাই, অস্থির হয়ে উঠেছিলেন। হ্যাঁ, ভাইজি আমাকে বলেছিলেন। আরে গোয়েন্দা হলেও পুরুষ মানুষ তো, তোমার হুকুমে ওরকম মেয়ে শুধু গাড়ির নম্বর নিয়েই ফিরে আসতে পারে নাকি? ভাব জমাতে হয়তো বাসা পর্যন্ত ধাওয়া করেছে। আরে তোমার অত ব্যস্ত হওয়ার কিছু নেই রে বাবা, বসো বসো বসো, কেন খাবে খাবে। কিন্তু ঘোষালের ফোন আসার পর ভাইজি আর তামাশা করেননি। জানতে চেয়েছিলেন কি হয়েছে, কি অ্যাক্সিডেন্ট নাকি? না, অদ্ভুত ব্যাপার। ঘোষাল ওর নাগাল পায়নি। গাড়ি বেয়ারা কিছুই ছিল না ওই মহিলার সঙ্গে। কি? হ্যাঁ, ঘোষালকে খুব ঘুরিয়েছে, তাই তো ওকে ফিরে আসতে বললাম। বাহাদুর মেয়ে মনে হচ্ছে, বলতে হবে বাহাদুর মেয়ে। আমি তো দেখছি তোমার গোয়েন্দাকে ইচ্ছে করে গোল খাইয়েছে। ইচ্ছে করে গোল খাইয়েছে? এরকম ইচ্ছের কারণ? কারণ আর কি, অত্যন্ত চালাক মেয়ে, বুঝলে? তোমার গোয়েন্দা ওর পিছু নিয়েছে বুঝে পিছু নেওয়ার মজাটা ভালো রকম বুঝিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওই ধরিবাজ গোয়েন্দা আছে সে আকাঠি সরেস। গোয়েন্দা যদি ডালে ডালে যায়, দাঁড়া শোনো, গোয়েন্দা যদি ডালে ডালে যায় তাহলে পাতায় পাতায় যাওয়ার ক্ষমতা সে রাখে। সত্যি সত্যি তারিফ করতে হয় এমন মেয়ের। এখন বুঝতে পারলে ভদ্র, কেন তোমায় ছুটিয়েছি অতক্ষণ? তুমি প্রমাণ করে দিয়েছ পুলিশের ধুরন্ধর চরকে তুমি কত অনায়াসে হারিয়ে দিতে পারো। বুঝতে পারছি। তারপর? আমি কিন্তু মেয়েটিকে অত সহজে তারিফ করতে পারিনি। হঠাৎ একটা কথা মনে হয়, আমাদের নিজেদের সাবেকি গয়নার নমুনার বাক্স দুটো একজন কর্মচারীকে আর একবার নিয়ে আসতে বলি। মিস জাভেরি চলে যাওয়ার পর সে দুটো বাক্স ওই কর্মচারীকে তুলে রাখতেই বলেছিলাম। কর্মচারী বাক্স দুটো আবার বার করে টেবিলে এনে রেখে গেল। পরপর দুটি বাক্সের ডালা খুলে দেখেই একেবারে চমকে উঠেছিলাম। কেন, কি হয়েছিল? যে দুটি বাক্স কর্মচারী এনে দিয়েছিল তার মধ্যে একটির জড়োয়া গয়নাপত্র থেকে দামি পাথর টাথর সব মিস জাভেরি যা দেখিয়েছিল তাই। কিন্তু সেটা হওয়া অসম্ভব ছিল, কারণ দোকানের আর মিস জাভেরির গয়নার বাক্স কিছুতেই বদল হয়নি, হওয়া সম্ভব ছিল না। কারণ বাক্সগুলো মোটেই একরকম দেখতে ছিল না যে ভুল করে একটার বদলে আর একটা চলে যেতে পারে। মিস জাভেরির গয়নার বাক্স সম্পূর্ণ অন্য ধরনের দেখতে ছিল। যাবার সময় সে নিজের বাক্স নিয়েই বেরিয়েছিল, আমি নিজে দেখেছি। তাহলে তার জিনিসপত্র দোকানের বাক্সে এলো কি করে? ওটাই তো। আমি তারপর মিস জাভেরির গয়না আর পাথরগুলো পরীক্ষা করি, আর পরীক্ষার পর আমার সন্দেহই নির্ভুলভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে।
মিস জাবেরির সব গয়না নকল, মেকি আর সব পাথর ঝুটা। তার বদলে মিস জাভেরি দোকানের বাক্সের যা নিয়ে গেছে সেই সব বিরল আর বাছাই করা গয়না ছিল। সব মিলিয়ে দাম কমপক্ষে $1,02,000 হবে। ব্যাপারটা সত্যিই ভোজবাজির মতো অবিশ্বাস্য। মিস জাভেরি কেমন করে এই বদলাবদলিটা করেছে ভেবেও কোনো কুলকিনারা পাওয়া যায়নি। ইতিমধ্যে মিস্টার ঘোষালও অফিসে এসে পৌঁছেছিলেন। হ্যাঁ, ঘোষালের কাছে ভালো করে শুনে শুনে কি করা উচিত তা নিয়ে গোপনে আলোচনাও করলাম ভাইজির সাথে। আমি কিন্তু ব্যাপারটা তখনই পুলিশে জানাতে চেয়েছিলাম, কিন্তু ভাইজি আর ঘোষাল দুজনেই সেটা করতে দিল না। সে কি, কেন? আরে পুলিশ জানলে ব্যাপারটা সাধারণের কাছে আর গোপন থাকবে না। খবরের কাগজেও এমন একটা মুখরোচক উত্তেজনার খোরাক নিশ্চিত জায়গা পাবে। তাতে দোকানের প্রচার হবে ঠিকই, কিন্তু সে প্রচারে লাভের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশি। মনু ভাই যুগল ভাইয়ের দোকান লোকের নাম করা ব্যাংকের মতো নির্ভরযোগ্য বলে বিশ্বাস করে। সে বিশ্বাস ভাঙতে দেওয়া উচিত হবে না। তাছাড়া পুলিশের কাজ নিপুণ নিখুঁত হলেও তাদের খুঁটিনাটি সব কিছু ধরে তাদের কাণ্ডকারখানা এলাহি বলে তাদের 18 মাসে বছর। এই ব্যাপারটা মীমাংসা শুধু নিঃশব্দে গোপনে নয়, তাড়াতাড়ি যাতে হয় সেটাই চেষ্টা করা উচিত। ঘোষাল এ কাজের জন্য আপনার সাহায্য নেবার কথা তুলল, যদিও ভাইজি আপনার নামই শোনেনি। আহা, সে নাই শুনতে পারেন। তবে হ্যাঁ, উৎসাহ না দেখালেও আপত্তি তেমন কিছু তোলেননি ভাইজি। আচ্ছা, আপনার সঙ্গে পরাশরের আগে থেকে আলাপ ছিল? হ্যাঁ, আগে সামান্য একটা ব্যাপারে একবার পরিচয় হয়েছিল। আচ্ছা। বোম্বাইয়ের জুয়েলারি ফার্মের চিঠি নিয়ে মিস জাভেরি ঢুকেছিল। তাদের অফিসে ট্রাঙ্কল বুক করা হয়েছিল সোজাসুজি জিজ্ঞাসাবাদের জন্য। ইতিমধ্যে ট্রাঙ্কলে বোম্বাইয়ের জহুরি কোম্পানির সঙ্গে কথা বলে যা জানা গেছে তা তখন আর অপ্রত্যাশিত কিছু নয়। বোম্বাইয়ের সেই কোম্পানি মিস জাভেরি বলে কাউকে পরিচয়পত্র দেওয়া দূরে থাক, ওই চেহারার কাউকে চেনেই না। তাদের ম্যানেজার বলে যে সই চিঠিতে আছে সেটাও জাল। এরপরই ঘোষাল আমায় ফোন করেন, তাই তো? হ্যাঁ, আসলে ঘোষালের মতো গোয়েন্দাকে যখন এত ঘুরিয়েছে সেখানে। এবারে বিশ্বাস হয়েছে? আমার এই সম্পাদক বন্ধুই কাজটা কেমন হাসতে হাসতে করে দেখিয়ে দিল। হ্যাঁ, একদম একদম। বাজি তো আপনি জিতে গেছেন, কিন্তু প্ল্যাটফর্মের দোকানে কফি তো খাওয়ানো হলো না, দাম তো আপনি দিলেন। আরে ঠিক সময়ে খাইয়ে দেবেন, কেসটা সলভ করে নি। তবে আমি দোকানে যাওয়ার আগে মিস্টার ঘোষাল আমার কাজ একটু এগিয়ে রাখার চেষ্টা করেছিলেন। মানে বোম্বাইয়ের জহুরি কোম্পানির ব্যাপারটা পরিষ্কার হবার পর দোকানের সকলের চোখে মিস জাভেরির ধুলো দেবার কৌশলটা বোঝবার চেষ্টা করছিলেন। কিছু বের করতে পেরেছিলেন তিনি? মিস্টার বর্মা আসার আগে যে গাড়ি থেকে মিস জাভেরি নেমেছিল সেই গাড়ির হদিশ পাওয়ার চেষ্টা করেছে সে। আচ্ছা, পেয়েছেন? দোকানে দু একজন কর্মচারীর মুখে মিস জাভেরি একটা খুব দামি বড় গাড়ি থেকে নেমেছিল বলে ভাষা ভাষা ধারণার কথা আগেই শোনা গিয়েছিল। ঘোষাল ভালোভাবে জেরা করতেই দেখা গেছে যে তারা কেউ গাড়িটাকে স্পষ্টভাবে লক্ষ্যই করেনি। একটা খুব দামি গোছের মস্ত লম্বা গাড়ি দোকানের সামনে আসা আর তার সঙ্গে উর্দি পরা বেয়ারা নিয়ে অসাধারণ চেহারা ও পোশাকের একটি মেয়ের দোকানে ঢোকা, এই দুটো ছবির মধ্যে গাড়ির চেয়ে মেয়েটির ছবি তাদের বেশি স্পষ্ট করে মনে আছে। গাড়িটা আবছাভাবে শুধু মনে আছে তাদের। তবে গাড়ির রহস্যটার মীমাংসা অপ্রত্যাশিতভাবে তখনই হয়ে গেছে। মীমাংসা করে দিয়েছে লীনা। হ্যাঁ, আসলে মনু ভাই যুগল ভাইয়ের দোকানের ঠিক উল্টো দিকের রাস্তায়, মানে অন্য পারে, কলকাতার একটি নামকরা বইয়ের দোকান আছে। আমি সেখানে একটা বইয়ের খোঁজেই এসেছিলাম সেদিন, এই ঘটনার খানিকক্ষণ আগেই। বইটা কিনে তারপর আরও কয়েকটা বই ঘেঁটে সেখান থেকে বেরিয়ে কাছেই একটা রেস্তোরাঁয় একটু কফি খেয়ে একটা ট্যাক্সি করে আমার বাড়িতেই ফিরে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করে বইটা কফি খাওয়ার পর সেই রেস্তোরাঁতেই ফেলে এসেছি। ট্যাক্সি ঘুরিয়ে সেই রেস্তোরাঁয় বইটার খোঁজে যাই, কিন্তু বইটা আর পাইনি। রেস্তোরাঁর কোনো বয়স এটা দেখেও নি বলেছে। মনটা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় আর সঙ্গে পয়সা বেশি না থাকায় তারপর মনু ভাই যুগল ভাইয়ের দোকানে গিয়েছিলাম যুগল ভাইয়ের কাছে কিছু পয়সা নেবার জন্যে। গিয়ে একেবারে উত্তেজনার ঘূর্ণির মধ্যেই পড়েছিলাম বলা যায়।
মিস্টার ঘোষাল তখন কর্মচারীদের মিস জাভেরির গাড়ির সম্বন্ধেই জিজ্ঞাসাবাদ করছিলেন। সকলের অস্পষ্ট জবাবে তখন বিরক্তও হয়ে উঠেছিলেন যুগল ভাই ও ঘোষাল। আসল ব্যাপারটা তারই মধ্যে সংক্ষেপে শুনে ও বুঝে মিস্টার ঘোষালের জেরার মাঝখানেই বাধা দিয়ে আমি গাড়ির আসল ব্যাপারটা জানাই। হ্যাঁ, লিনাই আমাদের বলে। ওদের আর মিছিমিছি কষ্ট দেবেন না। গাড়ির ব্যাপারটা আপনারা যা মনে করছেন তা সম্পূর্ণ ভুল। তার মানে? তার মানে মিস জাভেরি, যার নাম বলছেন আপনারা, সেই মেয়েটি কোনো গাড়িতেই আসেনি যুগল ভাইজি। কি? তুমি কি করে জানলে? হ্যাঁ, কি করে জানলে? বাহ, এটা কি বলছেন মনু ভাই? আমি নিজের চোখে দেখলাম যে। নিজের চোখে? কিরকম? আমি যখন ওপারের বইয়ের দোকানে ঢুকছি তখন আপনাদের দোকানের সামনে একটা ক্যাডিলাক দাঁড়াতে দেখে আপনা থেকেই চোখটা সেদিকে চলে গিয়েছিল, অমন গাড়িতে কে এলো সেটা জানবার জন্যে। কিন্তু গাড়িটা কাউকে নামাবার জন্য ওখানে থামেনি। গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ ছিলই না। কেউ যখন ছিল না তখন গাড়িটা দোকানের সামনে দাঁড়িয়ে ছিল কেন? 2-3 সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিল। ওই সামনে একজন এসে পড়েছিল বলে ড্রাইভার গাড়িটা দাঁড় করিয়েছিলেন। হ্যাঁ, এইবার মনে পড়েছে। একজন বেশ স্মার্ট ফ্যাশনেবল লেডিকে গাড়ির সামনে দাঁড়িয়ে তারপর আবার দোকানের দিকে যেতে দেখলাম। হ্যাঁ, স্মার্ট ফ্যাশনেবল লেডিকে দেখেছো? তা স্মার্ট ফ্যাশনেবল বললে কিছুই তো বোঝা যায় না। স্মার্ট ফ্যাশনেবল লেডি তো তুমিও না? আরে না না, আমি আবার ফ্যাশনেবল স্মার্ট নেহাত পাছে কেউ গাইয়া না ভাবে তাই একটু ভদ্র সাজ পোশাকের চেষ্টা করি মাত্র। গাড়ির সামনে দিয়ে যাকে যেতে দেখলাম তার সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। সাজ পোশাক চালচলনে তিনি অনেক ওপরের মহলে। ওপরের মহলের? আচ্ছা, তুমি তো কয়েক সেকেন্ডের জন্য মাত্র মেয়েটিকে দেখেছো বললে না? তাতে তার কি বিশেষত্ব সবচেয়ে তোমার চোখে পড়েছে বলো তো? সোনালি গোছের চুলের খোঁপা। ঠিক ঠিক, আজকাল মাথার উপর উইঢিপির মতো কি বিদঘুটে খোঁপা করার ফ্যাশন হয়েছে। হ্যাঁকে সোনালি চুল, তার ওপর ওই বদখত খোঁপা। প্রথমে ওইটাই চোখে পড়তে বাধ্য। তুমি মিস জাভেরিকেই দেখেছো, এ বিষয়ে ভুল নেই। তার বড় গাড়িতে আসাটাও তাহলে মিথ্যে? দেখুন, বোঝা যাচ্ছে যে সমস্ত ব্যাপারটা বেশ নিখুঁতভাবে প্ল্যান করা। সঙ্গে উর্দি পরা বেয়ারা নিয়ে চোখে ধুলো দেবার কায়দাটাও কিন্তু বেশ অদ্ভুত বলতে হবে। এই যে, হ্যাঁ, কি তুমি যেরকম তারিফ করছো ঘোষাল, তাতে মিস জাভেরিকে পেলে একটা মেডেলই দিয়ে দেবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের ইচ্ছেটা কিন্তু আলাদা। হ্যাঁ, আমরা তাকে ধরতে চাই, ধরতে। দেখুন স্যার, তার ব্যবস্থাই তো হচ্ছে। পরাশর বর্মা এক্ষুনি আসছেন, তিনি এ ব্যাপারটার কিনারা করতে পারবেন বলেই আমার বিশ্বাস। তিনি লবডঙ্কা করবেন। হ্যাঁ, লবডঙ্কা। লেনা, এই তো চলো তোমায় পৌঁছে দিই। এইসব তুচ্ছ টিকটিকি ফিকটিকির জন্যে বসে থাকার কোনো মানে হয় না, বুঝলে? চলো 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 চলো। আমার একটু দরকার আছে আসলে, আমি একটু পরে যাচ্ছি। দরকার? আরে তোমার আবার এখানে কি দরকার? যুগল ভাইয়ের কাছে যদি কিছু দরকার থাকে তাহলে তাহলে তো আমিই তা মেটাতে পারবো। জোর করে ওকে নিয়ে যাচ্ছ কেন? মেয়েদের উপর জোরই করতে হয়, বুঝেছ? বোঝো তো না? হ্যাং ইয়োর পড়াশা। হ্যাঁ, পড়াশা দেখাচ্ছে আমাকে। ঘোষাল লিনার যাওয়াটা আটকে দিলে ভাইজি রাগ দেখিয়ে দোকান থেকে বেরিয়ে যান। মনু ভাই যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই উপস্থিত হয়েছিলেন মিস্টার বার্মা। সকলের কাছে সব বিবরণ শুনে মিস্টার বার্মা লিনার কাছে শুধু জানতে চেয়েছিলেন যে ক্যাডিল্যাক গাড়িটার সামনে মেয়েটি
হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছিল কিনা। লীনা দেবী, আপনি কি উত্তর দিয়েছিলেন মনে আছে? প্রথমে ঠিক মনে পড়ছিল না, তবে পরে মনে পড়েছিল যে গাড়ির সামনে মেয়েটি থমকেই দাঁড়িয়ে পড়েছিল। এরপর যারা যারা মিস জাভেরিকে দেখেছে তাদের সকলকে আরেকটা প্রশ্ন করেছিলাম আমি। তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা কেউ মিস জাভেরির মাথায় সোনালি চুলের ঘটি খোঁপা ছাড়া চেহারা বা পোশাকের আর কিছু বিশেষত্ব লক্ষ্য করেছে কিনা। যুগল ভাই একটু হেসে পাল্টা প্রশ্ন করে জানতে চেয়েছিলেন, কিরকম বিশেষত্ব? সুন্দরী মেয়ের সবকিছুই তো বিশেষত্ব। মাথায় সোনালি চুল, গায়ে মেমেদের মতো রং, চমৎকার গড়ন। আর থামলেন কেন? বলুন বলুন, আর কি কি বলতে গিয়ে দ্বিধা করছেন? আর তার গলার স্বর? হ্যাঁ, মানে যেন গলার স্বরটা তার চেহারার সঙ্গে বেমানান, একটু একটু যেন তোতলাও। তোতলা? তোতলা শুনে আপনার যেন খুব সুবিধে হলো মনে হচ্ছে। এটা কি খুব দামি খবর? দামি নয়, এই একটা খবরেরই দাম লাখ টাকা। তার মানে এবার আপনি দেশের সব সুন্দরী মেয়েদের তোতলা কিনা পরীক্ষা করে বেড়াবেন, তাই তো? কাজটা এমন আজগুবি ভাবছেন কেন? আপনাদের বর্ণনা যা শুনলাম তাতে মিস জাভেরির মতো সুন্দরী মেয়ে লাখে লাখে আছে বলে তো মনে হয় না। হয়তো তাই, তবে তাকে মাঠে ঘাটে গায়ে তো খুঁজতে হবে না। কলকাতা, দিল্লি, বোম্বাইয়ের মতো কটা বড় শহরের হাই সোসাইটিতে একটু সজাগ হয়ে খুঁজলেই তার হদিশ পাওয়া যাবে। মিস জাভেরিকে তাহলে তো ধরেই ফেলেছেন মনে হচ্ছে। না, ধরে এখনো ফেলিনি, তবে আশা আছে। এখন শুধু একটা পরীক্ষা করতে পারলে ভালো হয়। কি পরীক্ষা? ঘোষালবাবু, আপনি যাতে হার মেনেছেন সেই কাজই হাসিল করা যায় কিনা তার পরীক্ষা। কিরকম? মিস জাভেরিকে দোকান থেকে বার হওয়ার পর শেষ পর্যন্ত অনুসরণ করা যায় কিনা সেটাই আবার পরীক্ষা করবেন? মিস জাভেরিকে ফোনে ডাকলেই তিনি আসবেন বুঝি? তা তিনি যেরকম স্পোর্টিং মেয়ে মনে হচ্ছে, তাতে ফোন পেলে আসতেও পারতেন হয়তো। নেহাত ওনার ফোন নাম্বারটা আমাদের জানা নেই তাই। তাহলে কি করবেন ভাবছেন? মিস জাভেরির জায়গায় আর কাউকে নিতে হবে। এই লীনা দেবী আমাদের সেই অনুগ্রহটা করতে পারেন। আরে না না, আমি মিস জাভেরির জায়গা নেব কি? সে আমার পক্ষে অসম্ভব। থামো লীনা, থামো। আচ্ছা ধরুন লীনাই মিস জাভেরির বদলি হয়ে দোকান থেকে পালালো, তাকে ঘোষালের জায়গায় অনুসরণ করবে কে? আপনি? আরে না না না, আমার সে ক্ষমতা নেই। অনুসরণ করবার জন্যে আমার এক বন্ধুর কথা ভাবছি। যার কথাই ভাবুন, ঘোষাল এককালের ঝানু পুলিশ গোয়েন্দা হয়ে যা পারেনি তার কারোর সাধ্য নয়। আমি 500 টাকা বাজি ধরতে রাজি আছি। আচ্ছা বেশ, 500 টাকা বাজি আমি ধরলাম। আমার বন্ধু কৃত্তিবাস ভদ্রের নজর এড়িয়ে লীনা দেবী কিছুতেই গা ঢাকা দিতে পারবেন না। আপনি শুধু লীনা দেবীকে রাজি করান। এরপর আর লীনা দেবীর পক্ষে আপত্তি করা সম্ভব হয়নি। আর তারপরেই ফোনে আমার জরুরি তলব পাও তুমি, বুঝলে ভদ্র? সারাদিন এই হয়রানির পিছনের কারণটা এইবার সবটা বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝলাম। এতক্ষণে সবটা পরিষ্কার হলো। সবটা জানতে পেরে তোমারও গর্ব হচ্ছে কিনা? হ্যাঁ, হচ্ছে তো, কিন্তু প্রকাশ করছো না। এবার তাহলে আমি আসি, আমায় যে যেতে হবে এবার। হ্যাঁ তাই যাও। ওকে গিয়ে সব শোনাতে হবে বলে তো কথা আদায় করে নিয়ে গেছেন। এখন না গেলে তোমার আর রক্ষা থাকবে না। যুগল ভাইয়ের কথার কোনো উত্তর না দিয়ে লীনা বিষণ্ণ মুখে লিফটের দিকে চলে গেল। তার হাঁটার ভঙ্গিটাও এখন ক্লান্ত। অর্ধেক কলকাতা আমাকে ঘোরাবার সময়ও তার চলাফেরায় যে সজীবতাটা ছিল, এই ফ্ল্যাটে এসে মনু ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তা যেন হঠাৎ উবে গিয়েছে। লীনা তখন লিফটে করে ওপরে উঠে গিয়েছে। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঠিক সেই মুহূর্তে আমার মনে যে প্রশ্নটা উঁকি দিয়েছিল, সেই প্রশ্নটাই পরাশরকে করতে শুনে চমকে উঠলাম একেবারে। পরাশর তখন যুগল ভাইকে জিজ্ঞাসা করছে, আচ্ছা লীনা দেবীর সঙ্গে আপনাদের সম্পর্কটা কি জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ পারেন, তবে জিজ্ঞাসা করবার মতো প্রশ্ন এটা বোধহয় নয়। লীনার সঙ্গে আমাদের সম্পর্ক জানলে এই চুরির কিনারার কোনো সুবিধে হবে কি?
না, তা হবে না। তবে প্রশ্নটা গোয়েন্দা হিসেবে নয়, মানুষ হিসেবেই করছি। আপনার এ প্রশ্ন অন্যায় বা অস্বাভাবিক আমি বলছি না। আপনি এইটুকুর মধ্যে যা দেখেছেন, শুনেছেন, তাতে এ প্রশ্ন আপনার মনে জাগতেই পারে। উত্তরটা তাই সহজভাবেই দিচ্ছি। লীনার সঙ্গে আমাদের পারিবারিক কোনো সম্পর্ক নেই। লীনার বাবা আমাদের অত্যন্ত ট্রাস্টেড কর্মচারী ছিলেন। সাধারণ কর্মচারী নয়, বাবার সত্যিকারের ডান হাত বললেই হয়। আচ্ছা, তারপর? আমাদের বাবা থাকতেই ওই মেয়েটিকে রেখে তিনি মারা যান। লীনা আর তার মার সমস্ত ভার বাবাই তারপর থেকে নিয়েছিলেন। লীনাকে কোনো দিক দিয়ে কোনো অভাব বোধ করতে তিনি দেননি। আমরা আমার বাবার কাছে যা ছিলাম, লীনাও তাই। আপনাদের ব্যবসা তখন কেমন ছিল? হ্যাঁ, মানে এখনকার মতো না হলেও সে যুগের পক্ষে যথেষ্ট ভালো ছিল। লীনা আর তার মায়ের জন্য বাবা একটা ছোট বাড়ি কিনে দিয়েছিলেন। আমাদের নিজেদের তখনও বাড়ি হয়নি। সেই বাড়িতেই লীনা ভালোভাবে মানুষ হয়েছে। তার মা বছর 2 আগে মারা যাবার পর লীনা বাড়ির খানিকটা অংশ ভাড়া দিয়ে সেখানেই আছে। আমাদের দোকান থেকে বাবা ওদের জন্য একটা মাসোহারার ব্যবস্থা করে গিয়েছিলেন। কোনো লেখাপড়া না থাকলেও সেটা আমরা দিয়ে যাই। উনি কিছু করেন? চাকরির কথা বলছেন? হ্যাঁ। না, ওর পছন্দ মতো এখনো কিছু পাইনি। তবে ওই মাসোহারা আর বাড়ি ভাড়াতেই ওর যা আয় হয়, তাতে ওর আর ওর মাসি, ওর সঙ্গে যিনি থাকেন, তাদের একরকম চলে যায়। আপনি এতটা বলেও যা চাপতে চাইলেন, তা কিন্তু আপনার একটা মুখ ফসকানো কথাতেই ধরা পড়ে গেল যুগল ভাইজি। কোন কথায়? ওই যে আমি বলতে গিয়েও থেমে গিয়ে আমরা বললেন, ওই মাসোহারাটা যে আপনি অন্যের মতের বিরুদ্ধে দিচ্ছেন সেটা বুঝতে পেরেছি। না না না, তা ঠিক নয়। ওকে মাসোহারাটা দেওয়ায় কারোর আপত্তি নেই। তবে কি? তবে বাবা থাকতে যা কোনোদিনও বুঝতে পারিনি, এখন মাঝে মাঝে সেটা বোধহয় একটু স্পষ্ট করে টের পায়। আশ্রিতা হিসেবে অনুগ্রহ নিতে হলে একটু ছোট হয়ে মন রাখবার চেষ্টা তো করতেই হয়। আচ্ছা, আর একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, আপনি আর মনু ভাই কি বিবাহিত? আরে, আপনাকে ডেকে তো গলতি করেছি বলে মনে হচ্ছে। আপনার ইন্টারেস্ট তো একটু অন্যদিকে যাচ্ছে। দেখুন, আমার এখনো শাদী হয়নি, আর ভাইজির বিবি বছর 2 হলো মারা গেছেন। আমার ব্যক্তিগত প্রশ্ন এইখানেই শেষ। এবার যা ভেবে আমাকে ডেকেছেন, সেই গোয়েন্দা হিসেবেই নতুন 1-2 প্রশ্ন করছি। আপনাদের কারবারে এর আগে এরকম চুরি কখনো হয়েছে কি? না, এরকম ঠিক হয়নি। তবে ছোটোখাটো একটা চুরির কথা তো আপনি জানেন। আপনাকে তো সেইবার ডাকা হয়েছিল। আপনার সঙ্গে আমার প্রথম পরিচয় তো তখনই। হ্যাঁ, তবে আপনি ব্যাপারটা একেবারে চেপে দিলেও ছোটোখাটো চুরি সেটা ছিল না। আপনাদের মতো ধনীরা কি ভাবেন জানি না, কিন্তু 10,000 আমাদের কাছে অনেক টাকা যুগল ভাইজি। যাক, সে কথা যেতে দিন। সেবারেও আপনি অনুসন্ধানের মাঝপথে ব্যাপারটা হঠাৎ চাপা দিয়েছিলেন। সমস্ত খেয়েই যখন আমার হাতের মুঠোয়, আপনি তখন আর ব্যাপারটা নিয়ে এগোতে চাননি। সে চুরির সঙ্গে এটার কিছু সম্পর্ক থাকতে পারে যুগল ভাইজি? না, আমি তা মনে করি না। তাছাড়া আপনি এতক্ষণে যা জেনেছেন তা এ চুরির রহস্যভেদের জন্য যথেষ্ট। বেশ, আপনার কথাই মেনে নিলাম। এখন মনু ভাই কোথায় থাকেন একটু যদি জানান। ভাইজি এই বাড়িরই আর একতলা উপরে উত্তরের উইংয়ে থাকেন। উত্তরের 2টো ফ্ল্যাটই তিনিই নিয়ে আছেন। সুতরাং খোঁজার জন্য ফ্ল্যাট নম্বরের দরকার হবে না। কিন্তু মনু ভাই তো বিপত্নিক বললেন। 2 ফ্ল্যাট নিয়ে তিনি কি করেন? ছেলেপুলে আছে বুঝি অনেক? না, বিয়ের 6 মাসের মধ্যে আমার ভৌজি মারা যান। ছেলেপুলে আর কোথায়? ভাইজি ওখানে একাই থাকেন। বাড়তি ফ্ল্যাটটা নিয়ে রেখেছেন ভবিষ্যতে যদি আমার নতুন ভৌজি আসে, তার সম্মানে হাত পা ছড়াবার জায়গাটা বাড়াতে হবে তো নাকি? ও, তা নতুন ভৌজি শিগগিরই আসছেন বুঝি?
আসছেন কিনা জানি না, তবে তোড়জোড় চলছে সেটা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, মনু ভাইয়ের ফ্ল্যাট তো জানলাম, লীনা দেবীর বাড়ির ঠিকানাটা যদি দেন। আবার লীনা দেবীর ঠিকানায় কি হবে? না না না, ওই বেচারিকে এমনিতেই যথেষ্ট কষ্ট দেওয়া হয়েছে, এর ওপর আরও জ্বালাতে চান? না না, আপনাকে কথা দিচ্ছি, পারতপক্ষে ওকে আর এই ব্যাপার নিয়ে বিরক্ত করব না। ঠিকানাটা তবু রুটিন হিসেবে একটু জেনে রাখতে চাই। দাঁড়ান, এই নিন। ধন্যবাদ। আজ তাহলে উঠি। আরে দাঁড়ান দাঁড়ান, মিস্টার বর্মার কাছে হারা বাজির টাকাটা তো দিয়ে দিই। হ্যাঁ, সেটা এখন থাক। বাজির টাকা আর আমার গোয়েন্দাগিরির ফি একসঙ্গেই নেব। তাই দেবার জন্য আমি উৎসুক হয়ে রইলাম মিস্টার বর্মা। লোকসান যা হয়েছে তা যথেষ্ট, কিন্তু তার চেয়ে বেশি কি খারাপ লাগছে জানেন তো? একটা একরত্তি মেয়ের এমন করে আমাদের বুদ্ধু বানিয়ে ঠকিয়ে যাওয়া। এ ব্যাপারে একটা ফয়সলা না করা পর্যন্ত মনে আমি শান্তি পাব না। নিষ্পত্তি শিগগিরই হবে, যদি না আপনি আবার মাঝপথে আমায় থামতে বলেন। না না না, মীমাংসাটা যত অপ্রিয়ই হোক, এবার আপনাকে থামতে বলবো না। এই আশ্বাসটুকুই আপনার কাছে চাইছিলাম। চলি। পরাশর লিফটের দিকে পা বাড়াল, সেই সঙ্গে আমি। কিন্তু লিফটে উঠেই পরাশর নিচে নয়, ওপরে চলল। পরাশরের এসব বেয়াড়াপনা আমার জানা, তাই হেসে জিজ্ঞেস করলাম, তুমি মনু ভাইয়ের ফ্ল্যাটে আসতে চাও তো যুগল ভাইকে জানাতে কি হয়েছিল? জানালে বলতেন ভাইজিকে এখন আর বিরক্ত করবেন না, এই বলে হয়তো আরও 7টা ওজোর তুলতেন। উনি তো চান কাউকে কিছু জ্বালাতন না করে আমি ফুসমন্তরে মিস জাবেরিকে হাজতে পুড়ে দিই। তবে এ কথাও বলি, শুধু চেহারা দেখেই মানুষকে যে বিচার করতে নেই, যুগল ভাইয়ের বেলা তা ভালো করেই আজ বুঝলাম। ঠিক বলেছ, ওই কুমড়ো পটাশের মতো চেহারা, ঘাড়ের মাংসের থাক, তার উপর গাড়ি বাড়ির সঙ্গে একেবারে বেমানান গলার হার, 10 আঙুলের 10টা আংটি, সব মিলিয়ে লোকটাকে একটা হাঁদা সঙ্গছের মনে হয়েছিল প্রথমে, কিন্তু পরে কথাবার্তা আর ব্যবহারে দস্তুর মতো সমীহ করবার মতো মানুষ বলে মনে হলো। তাহলে তুমিও তা লক্ষ্য করেছো, তাই তো? কথা শেষ করতে পারল না পরাশর। লিফট থেকে নেমে সামনে সোজা করিডোর দিয়ে এসে আমরা মনু ভাইয়ের জোড়া ফ্ল্যাটের একটি দরজার সামনে এসে হাজির হলাম। মনু ভাইয়ের আধুনিক ফ্ল্যাট বলেই বোধহয় দেওয়াল থেকে দরজা সবই একটু পাতলা, শব্দ আটকাবার মতো শক্তি ধরে না। দরজার কাছে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই ভেতর থেকে মনু ভাইয়ের হুমকির মতো কথা কানে এলো। পরাশরা দাঁড়িয়ে না থেকে কলিং বেলটা জোরে জোরে বাজালো দুবার। কয়েক সেকেন্ড পরে স্বয়ং মনু ভাই দরজা খুলে নেশায় আবিষ্ট চোখে আমাদের দিকে এমনভাবে তাকালেন যেন মনে হলো আমাদের চিনতেই পারছেন না তিনি। আমরা ও ইয়েস ইয়েস ইয়েস, আপনারা সেই টিকটিকি। তা আমার এখানে কেন? এখানে তো আসলে কিছু নেই। জান জান জান। ও লীনা আছে বলে না? এই কি যা বাবা, লীনা কোথায় গেল? লীনা এখানে তো ছিল। এ তো ভেলকি ভেলকি, বুঝলেন স্রেফ ভেলকি। এই ছিল, এই নেই। মনু ভাই নিজের রসিকতাতে নিজেই হাসতে হাসতে দরজাটা খোলা রেখেই এবার ঘরের ভেতর বসার জায়গার দিকে চললেন। আমাদের ভেতরেও আসতে বললেন না। আমি ভেতরে যেতে একটু দ্বিধা করলেও পরাশর এমন গটগট করে ভেতরে চলে গেল যেন তাকে দেখে মনে হলো মনু ভাই তাকে যেন সাদর আপ্যায়ন জানিয়েছে। বাধ্য হয়ে আমিও তাকে অনুসরণ করলাম। বাইরের দরজা দিয়ে ঢোকবার পর ডান দিকে একটি প্রশস্ত ড্রয়িং রুম,
পরাশর মনু ভাইয়ের পথ দেখানোর জন্য অপেক্ষা না করেই পর্দা সরিয়ে ড্রয়িং রুমের ভেতরে গিয়ে ঢুকল। ঢুকেই লীনাকে দেখে বলে উঠল, আরে এই যে লীনা দেবী, আপনার সঙ্গে আবার তাহলে দেখা হয়েই গেল। হ্যাঁ, আপনি এখনো যে এখানেই আছেন তা কিন্তু ভাবি না, মানে লীনা দেবীর সম্বন্ধে একটু যেন বেশি ভাবছেন মনে হচ্ছে না? হ্যাঁ, আরে বসুন বসুন, দাঁড়িয়ে আছেন কেন? নাকি ওই কি বলে ওটা কাগজটা, ও হ্যাঁ, সার্চ ওয়ারেন্ট, ওটা নিয়েই এসেছেন? এখনই তল্লাশি শুরু করে দেবেন নাকি? তল্লাশিতে ধরা পড়বার জন্য আপনি এ ফ্ল্যাটে কিছু রেখে দিয়েছেন, এমন বোকা আপনাকে কিন্তু ভাবি না মনু ভাই। ভাবেন না? আপনাদের তারিফে আমি ধন্য হলাম। তাহলে এ ফ্ল্যাটে এসে অধমের প্রতি কৃপা করার কারণটা কি জানতে পারি? আরে বলে ফেলুন বলছি আমাদের লীনা দেবীকে আর একবার দেখবার জন্য এসেছেন কি? বলুন কি করছেন? কি করছেন কি? ও না, সরি ছাড়ুন। কি হলো কি ডার্লিং, কাছে এসো, তোমাকেই তো দেখার জন্য। লীনা দেবীর দেখা পাওয়াটা তো সৌভাগ্যের ব্যাপার, তবে সেই জন্য নয়। আপনার কাছে এসেছি শুধু এটা জানতে যে ঘটনার দিন আপনি দোকানে কেন গেছিলেন। আরে বাহ, হ্যাঁ, ঘটনার দিন আমি দোকানে কেন গেছি? আমার দোকানে আমি গেছি, তার আবার কৈফিয়ত দিতে হবে আপনাকে নাকি? হ্যাঁ না মনু ভাইজি, কৈফিয়ত নয়। আপনি তো সাধারণত দোকানে যান না, 9 মাসে 6 মাসেও আপনাকে দোকানে দেখা যায় না বলেই শুনলাম। হঠাৎ সেখানে গেলেন কেন সেটুকুই তাই জানতে চাইছে। গেছিলেন আবার ঠিক ঘটনার সময়টাতেই, কিন্তু শাট আপ। গেছিলাম আমার খুশি, শুনেছেন? গিয়েছিলাম আমার খুশি। কিন্তু আপনি তো আমার দোকানে আমি কখন যাই না যাই, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, আন্ডারস্ট্যান্ড? আপনি হঠাৎ রেগে গেলেন কেন মনু ভাইজি? নিজের দোকানে সত্যিই তো আপনি যখন খুশি যেতে পারেন, তাই নিয়ে একটা নির্দোষ প্রশ্নে হঠাৎ অমন চটে উঠলে যে একটু অন্যরকম সন্দেহ করতে হয়। যেমন আমার মনে হচ্ছে যে গেট আউট, আই সে গেট আউট। পরাশরের সঙ্গে তাচ্ছিল্যের স্বরে কথা বলতে বলতেই মনুভাই যখন একটা হাত লীনার কাঁধের ওপর চড়িয়ে একটু অভদ্রভাবেই তাকে কাছে টানার চেষ্টা করছিলেন, তখন থেকেই আমার কান দুটো রাগে ঝাঁ ঝাঁ করছিল। লীনা অবশ্য অত্যন্ত অস্বস্তির সঙ্গে লজ্জিত কাতর মুখে তার হাতের নাগালের বাইরে সরে গিয়ে বসেছিল। তবে মনুভাইয়ের গালে একটা ঠাস করে থাপ্পড় কষিয়ে তাকে একটু ভদ্রতার শিক্ষা দেওয়ার জন্য আমার হাতটা নিষ্পিস করছিল অনেকক্ষণ থেকেই। কিন্তু পরাশর এমন নির্বিকারভাবে অম্লান মুখে কথা বলে যাচ্ছিল, তার ধৈর্যের সীমা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। বন্ধুর আত্মসংযমকে মনে মনে বাহাদুরি না দিয়ে পারলাম না। তবে মনুভাই এবার উঠে দাঁড়িয়ে চিৎকার করে গেট আউট বলতে না বলতেই লীনা হঠাৎ তার আসন ছেড়ে উঠে সবেগে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। মনুভাই টলমল পায়ে এগিয়ে গিয়ে তাকে ধরবার চেষ্টা করলেন, কিন্তু লীনা তখন তার নাগালের বাইরে। আর টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন তিনি সামনের টেবিলের ওপর। যেন কিছুই হয়নি এমন একটা ভাব দেখিয়ে পরাশর বলল, মনে হচ্ছে বলাটাও বোধহয় আর ঠিক নয়। আমার দৃঢ় বিশ্বাস যে মিস জাভেরি আপনার অচেনা নয়। গেট আউট, গেট আউট। মনুভাইয়ের এই শেষ আদেশ শিরোধার্য করেই যেন পরাশর এবার বেরিয়ে এল।
আমিও আর কোনো কথা না বলে তার সঙ্গ নিলাম। লিফটে উঠে বললাম, হঠাৎ ও কথাটা বলতে গেলে কেন? মিস জাভেরিকে সত্যিই মনুভাই চেনেন বলে তোমার মনে হয়? চিনুক না চিনুক বলে তো দিলাম, ব্যাস এমনি এমনি। ওই কথাটা বলে লিনাকে পালিয়ে যাবার সুযোগটা তো করে দিতে পারলাম। কি? মনুভাই যুগল ভাইদের ফ্ল্যাট থেকে বেরিয়ে দুই বন্ধু যে যার বাড়ি চলে গেলাম। বিকেলের দিকে আমার কাছে ঘোষালের ফোন এলো। অবশ্য ঘোষাল প্রথমে পরাশরকেই করেছিল ফোনটা, তাকে বাড়িতে না পেয়ে আমাকে করেছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কৃত্তিবাসবাবু বলছেন? হ্যাঁ ঘোষালবাবু বলুন। আচ্ছা, একটা জিনিস আপনাকে জানাতে চাই। আমাদের দোকানের সামনে সেদিন যে ক্যাডিল্যাকটা দাঁড়িয়েছিল, সেই গাড়িটা মধ্যপ্রদেশের মাঝারি গোছের এক রাজ এস্টেটের। এখানকার দেওয়ান কি একটা কাজে তাঁদের স্টেটের গাড়ি নিয়ে কলকাতায় মাত্র কয়েকদিন হলো এসেছেন। গাড়িটা কদিন ধরেই দুপুরে ওই রকম সময় দেওয়ানকে কোনো এক অ্যাটর্নির অফিসে নামিয়ে কাছাকাছি কোথাও একটা পার্ক করে। সকালে পার্ক করতে যাওয়ার সময়ই গাড়িটা একবার দোকানের সামনে বাধা পেয়ে কয়েক সেকেন্ডের জন্য থেমেছিল। এই আর আমি আজ দুপুরে বেরিয়ে ওই এলাকারই একটা পার্কিং লটে একটা ক্যাডিল্যাক দেখে কৌতূহলী হয়ে রাজ এস্টেটের ইউনিফর্ম পরা ড্রাইভারের সঙ্গে আলাপ জমিয়ে কথায় কথায় সব খবর জেনে এসেছি। আমি আসলে পরাশরবাবুকে সবটা জানাবো বলে ফোন করেছিলাম, কিন্তু ওনাকে না পেয়ে শেষে আপনাকে করলাম। আপনি দয়া করে ওনাকে খবরটা দিয়ে দেবেন। রাখছি তাহলে, কেমন? নমস্কার। পরাশরকে সবটা জানাবো আশ্বাস দিয়ে ফোনটা রাখতে না রাখতেই সেটা আবার বেজে উঠল। এবার ফোন তুলে শুনি একেবারে অচেনা একটি মেয়ের গলা। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি কি কৃত্তিবাস ভদ্রর সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি। আপনার নামটা জানতে পারি? আমায় আপনি চেনেন না, তবে নামটা শুনলে একটু শিউরে উঠতে পারেন। আজ সারাদিন এই নামটা অনেকবার শুনেছেন, মিস জাভেরি। হ্যাঁ? নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তো? ফোনের ভেতরেই আপনার চমকে ওঠাটা টের পেলাম। আপনাকে ফোন করছি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে আপনারা আমাদের যেটুকু খোঁজ খবরে পর্যন্ত করতে পেরেছেন তার চেয়ে আপনাদের নারী নক্ষত্র আমরা অনেক বেশি জানি। আপনারা যা করেছেন সব কিছুর ওপর আমাদের নজর আছে। এই ফোনটা প্রথমে আপনাদের বড় গোয়েন্দাকেই করেছিলাম। তাকে বাসায় না পেয়ে আপনার ফোন খুঁজে বার করেছি একটা বিশেষ কথা জানাবার জন্যে। বিশেষ কথা? কি? এমন একটা তথ্য আপনাদের জানাচ্ছি যা নিজেদের খুঁজে বার করতে আপনাদের একটা হপ্তাহ অন্তত লেগে যেত। তবে নিঃস্বার্থভাবে জানাচ্ছি, মনে করবেন না যেন। এই চুরির রহস্যের কিনারা সারা জীবনেও আপনি বা আপনার বন্ধু পরাশর বর্মা করতে পারবেন না, তা আমি জানি। তবু বলছি, কারণ একজন নিরীহ নির্দোষ মানুষকে অযথা জ্বালাতনের হাত থেকে বাঁচাতেই এই খবরটা দিচ্ছি আপনাকে। অবশ্য আরও একটা উদ্দেশ্য আছে। কি বলুন তো? একটা সত্যিকার খেই ধরিয়ে দিলেও তার সুযোগ নিয়ে কতদূর পর্যন্ত আপনাদের গোয়েন্দাগিরি পৌঁছয় তাই একটু পরীক্ষা করা। পুলিশ আর গোয়েন্দাদের যাচাই করা আমার একটা বিলাস বলেই এ সুযোগ দিচ্ছি। খেইটা এবার মন দিয়ে শুনুন। হ্যাঁ, একটা ঠিকানা দিচ্ছি।
আজ রাতে 9টা নাগাদ সেখানে একবার যাবেন আপনার বন্ধুকে নিয়ে। ঠিকানাটা শুনলেই বুঝবেন আজে বাজে সন্দেহজনক জায়গায় আপনাদের বিপদে ফেলবার চেষ্টায় নিয়ে যাবার টোপ ফেলছি না আমি। নিন, লিখে নিন। হ্যাঁ বলুন। মিস জাভেরির কথা শেষের দিকেই পরাশরকে ঘরে ঢুকতে দেখে আমি তাকেই ফোনটা ধরাতে চেয়েছিলাম, কিন্তু নিজের ঠোঁটে আঙুল দিয়ে আমাকে নীরব থাকতে বলে ফোনটা ধরতে অস্বীকার করল পরাশর। এদিকে মিস জাভেরি ঠিকানাটা বলে আর একবার মিলিয়ে নিয়েই ঝট করে ফোনটা কেটে দেয়। এবার উত্তেজিতভাবে পরাশরকে ঘোষাল এবং তারপরেই জাভেরির সঙ্গে ফোনে হওয়া কথার সবটা জানিয়ে শুধু ঠিকানাটা বলবার আগে একটু নাটকীয়ভাবে জানতে চাইলাম, আচ্ছা মিস জাভেরি কোথায় যেতে বলেছে ভাবতে পারো? সার্কাস অ্যাভিনিউর ওই নতুন হোটেলটাই কি? এরপর হোটেলের নাম ঠিকানাও পরাশর একেবারে নির্ভুল বলে দিলে তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম। পরাশর এবার হেসে ফেলে বলল, না হে, ভয় পেও না, অলৌকিক সিদ্ধাই টিদ্ধাই কিছু হয়নি আমার। যা বললাম তা অনেক খেটে খুঁটে বার করতে হয়েছে। ট্যাক্সি নিয়ে তুমি বাড়ি ফিরেছো আর আমি এতক্ষণ পর্যন্ত ঘুরেই বেরিয়েছি। যাক, কি আমার হয়রানির অন্তত খানিকটা তো শোধ হলো তাতে। আচ্ছা, ঘোষালের খবরটা তোমার কি মনে হয়? মধ্যপ্রদেশের একটা রাজ এস্টেটের গাড়ি তো, এটাও একটু তাহলে মিলল। কি মিলল? দাঁড়াও, একটা ফোন করে নি। কাকে ফোন করছো বলবে তো? একটা টেবিল 8টা থেকে রিজার্ভ রাখবেন। হ্যাঁ, ছোট টেবিল, দুজনের মাত্র। আরেকটা কথা, সিট দুটো যেন ফ্লোর শোয়ের কাছে হয়, কেমন? বুক করবেন দেওয়ানজির নামে। হ্যাঁ হ্যাঁ, ডিংওয়াই রাজ। আর কোনো এস্টেটের দেওয়ানজি আপনাদের ওখানে যান নাকি এখন? আরে জানি জানি মশাই, একটা টেবিল আগেই রিজার্ভ করা আছে সেটা জানি, আর একটা চাই বলেই ফোন করা হচ্ছে। এইটুকু বোঝবার মতো বুদ্ধি যার নেই তাকে এ কাজ দেওয়া হয় কেন কে জানে। বেশ বেশ, আপনাদের নিয়ম ভাঙতে হবে না। এটা তাহলে বুক করুন মনু ভাইয়ের নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনু ভাই চোখানি। এটা কি করলে? ডিংওয়াই রাজের দেওয়ানজিকে তুমি চেনো? না, ওই নামটা শুনেছি আর কি। আর তার জোরেই তুমি তার নামে টেবিল বুক করলে ওই অখাদ্য রেস্তোরাঁয়? তার নামে নয়, করলাম তো মনু ভাইয়ের নামে। কিন্তু করার মানেটা কি? বাহ, টেবিল বুক করার মানে যা তাই। আমরা গিয়ে বসছি আজ 8টা থেকে, বুঝলে? হ্যাঁ। পরাশরের জেদাজেদিতে গলাবন্ধ কোট সমেত জাতীয় পোশাক পরে ওর সঙ্গে ঠিক 8টার সময় সার্কাস অ্যাভিনিউয়ের নতুন হোটেলে নিজেদের টেবিলে গিয়ে বসলাম। বসে বসে দেখতেও হলো সেই বিশেষ ধরনের নাচ, একটার পর একটা। যতটুকু আবরণ না থাকলে এখনো এদেশের আইনে বাঁধে সেইটুকু মাত্র রেখে নাচবার ছলে মোটা রঙের প্রলেপে বার্নিশ করা দুটো মেয়ে আর পুরুষ বিকট অঙ্গভঙ্গি করে গেল। চোখ বুজে থাকলেও শান্তি নেই, নাচ না দেখো বাজনা শুনতে হবে। আমি শুধু একটা বিয়ার আর লেমনেড স্যান্ডি করে গেলাসে ঢেলে সামনে ধরে রেখেছিলাম দেখাবার জন্য, কারণ আমার বিশ্বাস এখানকার পানীয়তেও নানান ভেজাল মেশানো থাকে। আমাদের সামনের একটা টেবিল বাদে একে একে সব টেবিল ভর্তি হয়ে এলো 8:30টার মধ্যেই। শুধু খালি রইল যে টেবিলটা, সেটায় 3টে চেয়ার দিয়ে 3 জনের বসার ব্যবস্থা করা আছে। এ টেবিল যে ডিংওয়াই রাজের দেওয়ানজির সেটা বোঝাই গেল, কিন্তু তিনি রাত 9টার আগে আসবেন বলে মনে হলো না। আমার মনের মধ্যে তখন পাক খাচ্ছে কয়েকটা প্রশ্ন। ডিংওয়াই রাজের দেওয়ানজির রিজার্ভ করা টেবিলের পাশে বসবার এত গরজ কেন পরাশরের হলো? আচ্ছা, মিস জাভেরির সঙ্গে কি দেওয়ানজি কোনোভাবে জড়িত? কিন্তু না, ওকে প্রশ্ন করে কোনো লাভ নেই এখন। পরাশর এমন তন্ময় হয়ে ফ্লোর শো দেখছিল যেন মনে হচ্ছিল সে পুরো গিলছে। তার পাশে বসে থাকতেও তখন আমার অস্বস্তি হচ্ছিল। তবে বসে রইলাম শুধুমাত্র ওই 3টে চেয়ারে কারা এসে বসে সেটা শেষ পর্যন্ত দেখব বলে।
ঠিক 9:05 একটা ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই নারী কণ্ঠে একটা অ্যানাউন্সমেন্ট শোনা গেল। এবার আমরা প্লুটোর রাজ্য হেডাসে নেমে যাব। কেউ ভয় পাবেন না। হেডাস এখন বিষাদের বদলে কিরকম স্ফূর্তির রাজ্য হয়ে গেছে, সচক্ষেই দেখতে পাবেন। যে যার আসন নিয়ে নিন, কয়েক মিনিটের মধ্যেই সব আলো নিভে যাবে। সমস্ত আলো প্রায় নিভে গিয়ে একটা আবছা অন্ধকারে নাচের হলটা আচ্ছন্ন হতে শুরু করল। সঙ্গে সঙ্গে একজন হোটেল বয় সসম্ভ্রমে 3 জনকে সেই খালি টেবিলে এনে বসাল। ওই আবছা অন্ধকারেও মনু ভাই ও লীনাকে চিনতে আমাদের অসুবিধে হলো না। আর একজনকে না চিনলেও তিনি যে ডিংওয়াই রাজের দেওয়ানজি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে মনু ভাই ও লীনার সঙ্গে যে দেওয়ানজিকে দেখব, তা আমার কল্পনারও বাইরে ছিল। বুঝলাম, আমাকে দেওয়া মিস জাভেরির ইঙ্গিত যেমন মিথ্যে নয়, তেমনি আগে থাকতে জায়গা নিয়ে পরাশরের বসার ব্যবস্থারও যথেষ্ট মানে আছে। কিন্তু মনু ভাই আর লীনার এই রেস্তোরাঁয় উপস্থিতি রহস্যভেদের কি খেই ধরে দিতে পারে, তা নিয়ে পরাশরকে জিজ্ঞাসা করে তখন কোনো লাভ হবে বলে মনে হলো না। কারণ মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করে পরাশর তখন এতটাই বেসামাল হয়ে আছে যে তার এমন অবস্থা এতদিন মিশেও এর আগে কোনোদিন দেখিনি। পরাশর চেয়ারে সোজা হয়ে বসতেও পারছে না যেন। শুধু মাত্রা জ্ঞানটা অত্যন্ত প্রখর বলে কোনো রকমে চেয়ারের হাতল জোর করে ধরে সোজা হয়ে মাথা উঁচু করে আছে। একটু অসাবধান হলেই টেবিলের ওপর একেবারে হুমড়ি খেয়ে পড়তে পারে। আমি স্যান্ডি ছাড়া আর কিছু মুখে না তুললেও পরাশর এখানকার আজে বাজে ছাইপাশ সব নির্বিকারে চালিয়ে গেছে। যতক্ষণ আলো আঁধারিতে নাচ চলছিল, পরাশর আচ্ছন্ন দৃষ্টিতে নাচের দিকে চেয়ে ঝিম মেরে বসছিল। নাচটা থেমে যেতেই হঠাৎ একটা উল্লসিত চিৎকার ছেড়ে টলমল পায়ে দাঁড়িয়ে উঠে সে হাততালি দিতে শুরু করে দিল। ব্রাভো ব্রাভো! হাততালি আরো অনেকেই দিচ্ছিল, কিন্তু তারা সবাই থেমে যাওয়ার পরেও পরাশরের হাততালি আর থামে না। এবার সে নাচের জন্য আলাদা করে ঘিরে রাখা প্ল্যাটফর্মের ওপর পা বাড়ালো নাচের দলকে আরও অভিনন্দন জানানোর জন্য। আমি আর ধৈর্য রাখতে না পেরে তাকে ধরে ফেলে সজোরে নাড়া দিয়ে চাপা গলায় বললাম, কি হচ্ছে কি পরাশর? তোমার লজ্জা করে না? কি হয়েছে কি? তুমি অসুস্থ হয়ে পড়েছো। হ্যাঁ, আমার শরীরটা কিরকম খারাপ লাগছে। আমার বাড়ি নিয়ে চলো কৃত্তিবাস। তাই যাচ্ছি, চলো। শুধু বিলটা চুকিয়ে দি। দাঁড়াও, আপনাদের বিল দেবো স্যার? বিল লাগবে না, এ নাও ধরো ভাই। হ্যাঁ চলো পরাশর, এই নাও ভাই। চলো চলো, ধরো, আমাকে ধরো। আস্তে, চলো, আমাকে ধরো। আরে 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 আরে, হে আমাদের সেই 2 টিকটিকি আর গিরগিটি সাহেব না? এরা দুজন এখানে? বাহ, পৃথিবীটা বড্ড ছোট মনে হচ্ছে। আর শুধু ছোট তো নয়, দুলছেও যেন বড় বেশি। কি তাই না মিস্টার ভদ্র? আরে এই তো আমাদের ওল্ড ফ্রেন্ড মনু ভাই। আর এই তো সেই লীনা দেবী, যিনি স্রেফ ভেলকি। এই নেই, এই আছেন। কখন পালাচ্ছেন, কখন ধরা দিচ্ছেন, কিছুই বোঝবার উপায় নেই। মনু ভাইয়ের গলা শুনেই একেবারে মরুভূমিতে ওয়েসিস পাওয়ার মতো খুশিতে ডগমগ হয়ে তাদের টেবিলের ওপর 2 হাতে ভর দিয়ে কথাগুলো বলল পরাশর। নেশার ঘোরেই পরাশরের মাথাটা ঝুলে পড়ায় এবার সে একটু থামল। ফ্লোর শো শেষ হলে আলো জ্বলে ওঠার পর ইচ্ছে করেই ওদের দিকে তাকাইনি আমি। পরাশরের এই অবস্থা ওদের চোখে পড়বার আগে কোনো রকমে তাকে নিয়ে বেরিয়ে যেতেই চেয়েছিলাম, কিন্তু আমার সেই চেষ্টা এবার বিফল হল। লীনার মুখটা ততক্ষণে বেশ ফ্যাকাশে হয়ে গেছে, চোখে একটা আতঙ্কের ছায়া। মনু ভাইয়ের মুখে একটা নির্মম কৌতুক, আর দেওয়ানজির মুখে চোখে একটা তীব্র উন্নাসে ঘৃণা আর অধৈর্যের ছাপ ফুটে উঠেছে।
পরাশর কয়েক সেকেন্ডের পরেই আবার একটু হুঁশ ফিরে পেয়ে বন্ধুত্বের দাবিতেই যেন ওদের সঙ্গে বসতে চাই। আমি এখানে একটু বসতে পারি? দেওয়ানজি খুব বিরক্ত হয়ে বললেন, না। অবজ্ঞার সুরে এবার স্বয়ং দেওয়ানজি মনু ভাইয়ের দিকে ফিরে বেশ বিরক্তির সঙ্গে জিজ্ঞাসা করলেন, কে এই লোফারটা? আপনার বন্ধু? আমার বন্ধু? এই টিকটিকি আর গিরগিটি, এই দুটো স্কাউন্ড্রেল? এই স্কাউন্ড্রেল দুটো? স্কাউন্ড্রেল? ঠিকই বলেছেন মনু ভাই, আমাদের একেবারে রাজ্যটক হয়েছে এখানে। আমরা দুজনেই স্কাউন্ড্রেল। আপনি একজন ব্ল্যাকমেলার আর এই দেওয়ানজি একজন এমবেজলার। বয় বয়, বের করে দাও এদেরকে, বের করে দাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন তোমরা? বের করে দাও এদেরকে। যাও যাও, তোমাদের ম্যানেজারকে ডেকে নিয়ে এসো। কি ধরনের হোটেল এটা? এই রাস্কেলটাকে লাথিয়ে বার করে দেয় এমন কেউ নেই এখানে। স্যার, পুলিশ ডাকুন, পুলিশ। ম্যানেজার কোথায়? কেন মিছিমিছি গোলমাল বাঁধাচ্ছেন মনু ভাই? আপনি ব্ল্যাকমেলার কিনা নিজেই জানেন। ব্ল্যাকমেল করেই না লীনা দেবীকে এখানে এনেছেন। এছাড়া নিজেদের কারবারের 1010 টাকার একটা হিসেবের গোলমালও বোধ হয় আপনার মেটাবার আছে। আপনি কাকে কি বলছেন? জানেন না আমি পুলিশ পুলিশ ডাকুন। ম্যানেজার ম্যানেজার। পুলিশ ডাকবার জন্য অত ব্যস্ত হবেন না, পুলিশ এখানেই আছে। আমি আগে থাকতেই ডাকিয়ে রেখেছি। ঘাটটা একটু ঘুরিয়ে বাইরে যাবার দরজার দিকের একটা টেবিল লক্ষ্য করলেই তাদের দেখতে পাবেন। একজন এসআই তার পুলিশের পোশাকেই, আর একজন সাদা পোশাকে। আপনা থেকেই সকলের মাথাটা সেদিকে এবার ঘুরে গেছে। আর আমি তখন অবাক হয়ে দেখছি, কোথায় সেই মাতালের জড়ানো গলা, এলিয়ে যাওয়া শরীর? সোজা দাঁড়িয়ে তীক্ষ্ণ কঠিন গলায় পরাশর তখন বলছে, পুলিশ তো ডাকলেই আসবে, কিন্তু তারা এলে আমার কথাটা তো না জানিয়ে পারবো না। ডিংওয়াই রাজের দেওয়ানজি যে এস্টেটের গচ্ছিত টাকা নিয়ে তেজারতির ব্যবসা করেন, এই অভিযোগটা আমায় তখন জানাতেই হবে। আজকাল সেন্ট্রালের মেজাজ বড় কড়া। এসব কীর্তি করে অনায়াসে শুধু চাঁদির জুতোয় পার পেয়ে যাওয়ার দিন আর নেই, বুঝলেন? সুতরাং পুলিশ ডাকার বদলে আমি যা বলছি তাই করাই ভালো কিনা ভেবে দেখুন। কি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? কি? আমার আবদার খুব বেশি কিছু নয়। এখান থেকে সকলে মিলে একবার যুগল ভাইয়ের কাছে যাওয়া। তিনি আমার জন্য অপেক্ষা করে থাকবেন। এখানে আসবার আগে আজ রাত্রের মধ্যে সমস্ত রহস্য ভেদ করতে পারি বলে তাকে আশা দিয়ে তৈরি থাকতে বলেছে। যে পরাশরের কথা শেষ হওয়ার আগেই লীনা হঠাৎ সিট থেকে ছুটে বাইরের দরজার দিকে চলে গেল। কিন্তু ওই পর্যন্তই, বেচারার পালানো আর হলো না। পুলিশের লোক তার পথ আটকাল। লীনার বিফলতায় যেন বেশ হতাশ হয়েই পরাশর বলল, কেন লীনা দেবী? আমার কথায় বিশ্বাস হয়নি বুঝি? মনু ভাই, আশা করি আমার প্রস্তাবে আর আপনাদের আপত্তি নেই। চলুন তাহলে। হ্যাঁ চলুন। একটু আগে পর্যন্ত যারা রুদ্রমূর্তিতে চিৎকার করছিল, তারাই এখন পরাশরের কথায় সুবোধ বালকের মতো আমাদের সঙ্গে চললেন। তবে হোটেল থেকে বেরোনোর আগে ম্যানেজারের টেবিলের পাশ দিয়ে যেতে গিয়ে একটু থেমে পরাশর বলল, দাঁড়ান দাঁড়ান, যাবার আগে একটু ফোন করে যাওয়াই ভালো। হ্যালো, আমি পরাশর বর্মা বলছি। হ্যাঁ, সার্কাস অ্যাভিনিউয়ের মোড়ের নতুন হোটেল আর রেস্তোরাঁ শাহজাদি থেকে। হ্যাঁ হ্যাঁ, সব রহস্যের মীমাংসা হয়ে গেছে। আপনি আবার শেষ মুহূর্তে সেবারকার মতো ব্যাপারটা চাপা দিতে চাইবেন না তো? হ্যাঁ না বলছেন? এবারে অপরাধীকে ধরা চাই চাই। বেশ, তাই হবে। আমি ডিংওয়াই রাজের দেওয়ানজি, মনু ভাই, লীনা দেবী আর ভদ্রকে নিয়ে আপনার ফ্ল্যাটেই যাচ্ছি। না না, গাড়ি পাঠানোর দরকার নেই। আমি দেওয়ানজির ক্যাডিলাকেই যাচ্ছি, ওতেই আমাদের সকলের কুলিয়ে যাবে। কেমন? আর হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু একজন ইন্সপেক্টরও থাকবেন। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, রাখছি। আধ ঘন্টার মধ্যে সবাই পৌঁছে গেলাম যুগল ভাইয়ের বাড়িতে।
প্রথমে ঢুকলো পরাশর, তার পেছন পেছন সকলে, এবং সবশেষে পুলিশও। যুগল ভাই ঠিক বুঝে উঠতে পারছিলেন না কি হচ্ছে। জিজ্ঞাসু চোখে তাকালেন তিনি পরাশরের দিকে। হ্যাঁ, এই যে আপনার সমস্ত অপরাধী, ডিংওয়াইরাজের দেওয়ানজি, আপনার দাদা মনু ভাই, আর লীনা দেবী ওরফে মিস জাভেরি। मतलब लीना और मिस जावेरी सेम औरत? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। তবে আজ আমি আর একটা গল্প বলবো, শুনবেন তো? এ কি, আপনারা সবাই দাঁড়িয়ে কেন? বসুন। ইন্সপেক্টর, আপনিও বসুন। তার মানে আপনি বলছেন আমার নিজের দাদা চোর? হাউ ডেয়ার ইউ! আহা, খামোকা চড়ছেন কেন? আগে গল্পটা শুনুন, তারপর তো ঠিক করবেন কার উপর চিৎকার করতে হবে, তাই না? বেশ, কি বলতে চান পরিষ্কার করে বলুন। গল্পটা আসলে শুরু হয় এই দেওয়ানজিকে নিয়ে। দেওয়ানজি তার এস্টেটের টাকা নিয়ে বোম্বাই, দিল্লি, কলকাতা সব জায়গায় বেশ ভালোই কারবার চালাচ্ছেন। সে খবর পেতে বেশি কষ্ট করতে হয়নি। ঘোষালবাবুর থেকে গাড়ির বিবরণ শুনে সেটাকে খুঁজে বার করা গেছে, কারণ ওরকম অভিজাত ক্যাডিলাক গাড়ি কলকাতায় কজনেরই বা থাকবে বলুন? দেওয়ানজির নাম শোনার পর পুরনো কিছু খবরের কথা মনে হলো। আপনাদের মনে আছে কিনা জানি না, ডিংওয়াইরাজের তহবিল থেকে গত বছর 2 লক্ষ টাকা চুরি গিয়েছিল। সেই চুরির কোনো সমাধান কিন্তু আজও হয়নি। কিন্তু তারই এক উকিলকে টাকা খাইয়ে জানতে পারলাম কলকাতায় কোনো এক মনু ভাইকে 30,000 টাকা ধার দিয়েছেন এই দেওয়ানজি। বেশি দিন নয়, মাস 3 আগেই। আর তাতেই প্রমাণ হয়ে গেল উনি চোর? না, সেটা প্রমাণ হয় না ঠিকই, তবে নিশ্চিত হলাম এটা ভেবে যে তিনি যে টাকা মনু ভাইদের মতো আহাম্মকদের ধার দেন সেটা তার নিজের উপার্জিত টাকা নয়। সেটা অবশ্য পুলিশ প্রমাণ করবে, কিন্তু আপনার দাদা তো মদের সেবায় ডুবে আছেন, তাই ওর পক্ষে চুরি চামারি গোছের কিছু করা খুব দরকার ছিল, না হলে উনি তো আর চালাতে পারছিলেন না। মিস জাভেরি লীনা দেবীর মতো একজন অ্যাসিস্ট্যান্টও দরকার ছিল, আর যিনি আশ্রিতা তার আর রাজি না হয়ে উপায় কি? দেওয়ানজি এ চুরির মধ্যে অবশ্য নেই, তিনি গলা কাটা সুদ পেয়েই খুশি, তাই আদায় করতে মাঝে মধ্যে কলকাতায় আসেন শুধু। কি ঠিক বললাম তো দেওয়ানজি? দেওয়ানজি নীরবে মাথা নাড়লেন। এবার আসি মিস জাভেরির কথায়। আমাদের লীনা দেবী যে মিস জাভেরি সেটা বুঝলাম কি করে? খুব সহজ। লীনা দেবী নিজেই নিজেকে ধরিয়ে দিয়েছেন, বা বলা ভালো তিনি স্বেচ্ছায় ধরা দিয়েছেন। দ্বিতীয়বার জাভেরি সেজে আপনি বোকামি করেছেন লীনা দেবী। আমার বন্ধু তো আপনাকে ধরতে পারতো না যদি না আবার সুরেন ব্যানার্জি রোড ধরে ওর সামনের রাস্তা দিয়ে এগিয়ে আসতেন। ভদ্রকে তো ইচ্ছে করেই জিতিয়ে দিয়েছেন আপনি, যাতে জাভেরিকে যথেষ্ট চালাক মনে হয়। কি লীনা দেবী, ঠিক বলছি তো? গলাটা হাস্কি করে বা তোতলা গলায় কথা বললেই যে আপনাকে ধরা যাবে না, এটা ভাবলেন কি করে? আপনি যেদিন আমাকে ফোন করেছিলেন সেদিনই আমার সন্দেহ হয়েছিল, কারণ বদনাম হওয়ার ভয়ে এই লজ্জাজনক চুরির খবর বাইরে প্রচার হয়নি। তাহলে আমি যে তদন্ত করছি এটা আপনি জানলেন কি করে? না মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? মালিকদের পরিচিত না হলে আমি যে তদন্ত করছি সেটা জানা একেবারেই সম্ভব নয়। তাছাড়া সোনালি চুলের ঢিবির মতো খোপাটাও খুবই সন্দেহজনক। ওই খোপার আড়ালে আসলে চুল সহজেই লুকানো গেছে। তবে দেওয়ানজির ক্যাডিল্যাকটা বেশ বুদ্ধি করে কাজে লাগানো হয়েছে। তিনি এবারে কলকাতায় এসেছিলেন মনু ভাইয়ের কারবারের অর্ধেক অংশটা দেনার দায় কিনে নেবার লোভে অ্যাটর্নিদের সঙ্গে পরামর্শ করতে। তার গাড়িটা ওই পাড়াতেই থাকে, দোকানের সামনে দিয়েই যায়। মিস জাভেরি সেজে লীনা দেবী সেদিন হঠাৎ গাড়ির সামনে পড়ে সেটা থামিয়ে তারপর তার সামনে দিয়ে দোকানে গিয়ে ঢুকেছেন, সঙ্গে একজন উর্দি পরা বেয়ারা নিয়ে, যাতে মনে হয় ওই গাড়ি থেকেই উনি নেমেছেন। আর ওরকম সেজে অত গয়না নিয়ে কেউ হেঁটে আসতে পারে সেটা কর্মচারীদের কারণ মনেই আসবে না। আচ্ছা পরাশর, তুমি কি করে ধরলে বলো তো? লীনা দেবীর কাছে আমি জানতে চেয়েছিলাম গাড়িটার সামনে মেয়েটি হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছিল কিনা। তাতে লীনা দেবী উত্তর দিয়েছিলেন যে থমকেই দাঁড়িয়ে পড়েছিল বোধ হয়। ওই উত্তরই তাকে ধরিয়ে দিয়েছে। সামনে একটা দামি ক্যাডিল্যাক দাঁড়িয়ে রয়েছে, লীনা দেবীর মনও সেদিকে,
ক্যাডিল্যাকের সৌন্দর্যে তিনি মুগ্ধ। এমন অবস্থায় কি সামনের মহিলার দিকে খুঁটিয়ে দেখা সম্ভব? কে জানে। তাছাড়া ভেতরের অফিস ঘর থেকে তাকে কেউ লুকিয়ে সাহায্য না করলে কিছুতেই তার বাক্সে ওই কয়েক সেকেন্ডের মধ্যে মেকির বদলে আসল অলংকার আর দামি পাথরের ট্রে বদল করতে তিনি পারতেন না। আর মিস জাবেরি বলে সত্যি কোনো অচেনা মেয়ে হলে তাকে আপনাদের দুভাইয়ের কেউই আগ বাড়িয়ে সাহায্য করতেন না। আর সেই পাথরটা হাত ফসকে পড়ে যাবার ভান করে যখন খোঁজাখুঁজি হচ্ছে তখনই ট্রেটা বদল হয়েছে। কিন্তু সেটা কে বদল করবে? মনু ভাই তো করেননি, আমি দেখেছি। বালাই ষাট, উনি আর কত ঝুঁকি নেবেন? তাহলে কে কে বদল করেছে এখনো জিজ্ঞাসা করছেন? আপনি ছাড়া আর কে করবে যুগল ভাই? আমি? আরে এসব কি আজে বাজে কথা বলছেন পলাশর বাবু? একদম আকাশ থেকে পড়বার ভান করবেন না যুগল ভাই, আর কোনোভাবেই পালাবার চেষ্টাও করবেন না। পুলিশ আপনার ফ্ল্যাটের বাইরেও মোতায়েন রয়েছে। এ চুরির ব্যবস্থা তো আপনার একটা সামান্য কীর্তি মাত্র। আপনার বাবার মৃত্যুর পর চোরাই সোনাদানা হিরে জহরতের কারবার করে এই কদিনেই ব্যবসা ফাঁপিয়ে তুলে সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন। বড় ভাই আপনার উড়নচণ্ডী, স্ফূর্তিবাজ, একটু গোয়াড়, কিন্তু আসলে মনু ভাই বোকা এবং ভালো মানুষ। লীনা দেবীকে তিনি সত্যিই ভালোবাসেন। লীনা দেবীকেই তিনি বিয়ে করতে পারতেন, কিন্তু আপনি তাতে যতটা সম্ভব গোপনে বাদ সাধছেন। আশ্রিতা বলে লীনা দেবীর উপর মনু ভাই জুলুম করে এই ধারণাই আপনি করিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সত্যিকারের অমানুষিক জুলুম করেন আপনি। এসবের মানে কি? কি বলতে চান আপনি? যা বলছি ঠিকই বলছি। সামান্য ওই মাসোহারা কাটাবার ভয় দেখিয়ে নয়। লীনা দেবী ওই মাসোহারাটুকুর জন্য লালায়িত নয়। আপনি তাকে ব্ল্যাকমেল করে আসছেন মনু ভাইয়ের সেই আগেকার 10,000 টাকা কোম্পানির তহবিল থেকে চুরির কথা ফাঁস করে দিয়ে তাকে কাঠ গড়ায় তোলবার ভয় দেখিয়ে। লীনা দেবীর মনু ভাই সম্বন্ধে মনোভাব যে কি তা আপনি ভালো করেই জানেন। তারই সুযোগ নিয়ে আপনি শেষ পর্যন্ত তাকে মিস জাবেরি সেজে এই চুরিতে অংশ নিতেও বাধ্য করেছেন। তখন আপনি দোকানের রেপুটেশনের কথা ভেবেই হয়তো মনু ভাইয়ের ওই 10,000 টাকা চুরির কথা বাইরে আসতে দেননি, কিন্তু আজ সেটা কাজে লাগালেন অন্যভাবে, তাই তো? তাছাড়া আপনিও লীনা দেবীর প্রতি একটু আসক্ত হয়ে পড়েন, কিন্তু পরে যখন দেখলেন আপনার অধিকারে মনু ভাই হাত বাড়াচ্ছেন তখন আপনি আর চুপ করে বসে থাকতে পারলেন না। মনে মনে ভাবলেন এবার এক ঢিলে দুই পাখি মারতে হবে। চুরির দায় তাই মনু ভাইকে ফাঁসিয়ে জেলে পাঠাবেন ঠিক করলেন। আর দাদা যখন ব্যবসায় সাহায্য করে না তখন এই ব্যবসায় দাদার কোনো অধিকারও নেই, যেমন অধিকার নেই লীনার ওপরও। মনে মনে ভাবলেন এই প্ল্যান সাকসেসফুল হলে লীনা দেবীও চলে আসবেন আপনার হাতের মুঠোয়। ভালোই বুদ্ধিটা খাটিয়েছিলেন যুগল ভাই। একদম মিথ্যে কথা, ঝুটা ভাত, এসব আমি করিনি। আপনি আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। আপনি যে লীনা দেবীকে বুঝতে ভুল করে ফেলেছেন যুগল ভাই, কি করি বলুন তো? যেমন করেই হোক লীনা দেবী যে মিস জাবেরি সেজেছেন মনু ভাই দোকানে চুরির সময়ই সেটা সন্দেহ করেন। এর ভেতর আপনার হাত আছে কল্পনা না করে তিনি লীনা দেবীর এই অধঃপতনে হতভম্ব হয়ে যান, তবুও তাকে বাঁচাবার জন্য ব্যাপারটা চাপা দেবার চেষ্টা করেন। লীনা দেবীকে নিজের ফ্ল্যাটে নিয়ে মনু ভাই তাকে এই ব্যাপার নিয়েই চেপে ধরেন। মনু ভাইয়ের খাতিরেই কোনো কথা স্বীকার করতে না পেরে লীনা দেবী সুযোগ পেয়ে পালিয়ে যান সেই ফ্ল্যাট থেকে, কিন্তু মনে মনে তিনি শান্তি পান না। আর এই অন্যায়ের সঙ্গ তিনি দিতে পারছিলেন না। তাই আমি যাতে রহস্যটা ভেদ করতে পারি সেজন্যই শেষ পর্যন্ত নিজে থেকে শাহজাদি হোটেলে খবর দেবার জন্যে মিস জাবেরি সেজে ফোন করেন। মনুভাই লীনা দেবীকে জোর করে শাহজাদিতে নিয়ে যাননি। তিনি যে দেওয়ানজির কাছে আকণ্ঠ দেনায় ডুবে আছেন সে কথা লীনা দেবীর কাছে সরলভাবে স্বীকার করার পর লীনা দেবী ওই রেস্তোরাঁয় তাঁর সঙ্গে দেওয়ানজিকে দেখার জন্য যেতে চেয়েছিলেন। লীনা দেবীর অবশ্য উদ্দেশ্য ছিল আমি যেন আসল ব্যাপারটার একটু হদিশ পেতে পারি। চুরির রহস্যটার কিনারা হলে আপনার সঙ্গে তাকে অভিযুক্ত হতে হবে তা জেনেও লীনা দেবী শাস্তি নিতে প্রস্তুত ছিলেন। শাস্তি অবশ্য তাঁর এতটুকু প্রাপ্য নয়। আপনি ব্ল্যাকমেল করে তাকে দিয়ে যা করাবার করিয়েছেন, লুটের মালের একটা কানা করিও লীনা দেবী নেননি। সব আপনি হাতিয়েছেন যুগল ভাই। देखिए मिस्टर वर्मा,
এসব ফালতু বাত বলছেন আপনি। আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া পরাশর কোনো কথা বলে না। আপনার অফিস তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও এই বাড়িতে যে পাওয়া যাবে সেটা আমি ভালো করেই জানি। আপনার এই সোফা থেকে উঠে আসুন প্লিজ। আমার দৃঢ় বিশ্বাস ওই গয়নাগুলো ওখানেই আছে। প্লিজ কোঅপারেট মিস্টার যুগল ভাই। পুলিশকে বেশি জোরাজুরি করতে হলে আপনারই সম্মান নষ্ট হবে। ব্যবসাতে যে গুডউইলটা বানিয়েছেন এতদিন ধরে সেগুলো সব শেষ হয়ে যাবে। সেটা কি চান? বলুন মিস্টার যুগল কিশোর। না থাক প্লিজ, আমি সব স্বীকার করছি। আপনি যা যা বলেছেন সবই সত্যি, কিন্তু কিন্তু এতে আমার কি শাস্তি হবে মিস্টার বর্মা? সব দোষ স্বীকার করে প্রমাণটা আমার হাতে তাহলে তুলেই দিচ্ছেন। থ্যাংক ইউ। আমাদের এই সমস্ত কথা আর আপনার স্বীকারোক্তি সবটাই টেপে রেকর্ড করলেন লালবাজারের একজন বড় অফিসার স্বয়ং। আর আপনার শাস্তি সেটা মনু ভাইয়ের উপর ছেড়ে দিলাম। উনি ঠিক করবেন যে তার ভাইকে তিনি এই ব্যবসায় রাখবেন কি না। উনিও তো এই ব্যবসা সমান অংশীদার। যাকে কৃত্তিবাস, চলো, আর এখানে থাকার কোনো কারণ নেই, বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। সত্যি তুমি পারো বটে, পাক্কা জহুরি হয়ে উঠেছো একেবারে। হ্যাঁ, শুধু দুঃখ একটাই বুঝলে, ওই পারিশ্রমিকটা, ওটা মনে হয় না আর পাবো, বুঝলে। এইরকম ক্লায়েন্টও মনে হয় না কেউ পেয়েছে বলে। যাকে চলো চলো, ভালো কিছু খেয়ে আসি, মনটা ভালো হয়ে যাবে। না চলো খাই গিয়ে। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন পরাশর এবার জহুরি, রচনা প্রেমেন্দ্র মিত্র, গল্প পাঠ ও কৃত্তিবাসের চরিত্রে শেখর, পরাশর দীপ বসু, যুগল ভাই দিব্যেন্দু দত্ত, মানু ভাই সাক্ষ্য রায়, লীনা সুনয়না ভৌমিক, দেবাঞ্জি ইন্দ্রনীল ভাদুরী, অন্যান্য চরিত্রে আলাপন মুখার্জি, আর্য জানা ও প্যাস্টেল টিম। নাট্যরূপ ও পরিচালনা শাহুলি মজুমদার, নাট্যরূপ সহায়তা প্রতীক মণ্ডল, শব্দগ্রহণ আবহ ও ধ্বনি প্রক্ষেপণ সত্যজিৎ সেন, শব্দমিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট, গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা এবং গানা অ্যাপে।